শিরোনামহীন অনুভূতি নবম পর্ব। প্রবহমান সময় নিজের গতিতে এগিয়ে চলে। জীবন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য থেমে থাকে না, কেবল মস্তিষ্কে রেখে যায় স্মৃতির ছাপ। সময়কাল প্রায় রাত 10টা। বহু কষ্টে ক্লান্ত বিধ্বস্ত শরীরটা টেনে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রিমা। বমি করতে করতে বেচারি কাহিল দশা হয়েছে। শুভ্র টাওয়েলে ভেজা মুখটা মুছে ধীর পায়ে বিছানার কাছাকাছি এসে ধপাস করে বসে পড়ে সে। মাথাটা চক্রের মতো ঘুরন দিচ্ছে তার। বেডসাইড ল্যাম্পটা কোনো মতে বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল সে। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলেও ফোনের বিকট শব্দে তার ধ্যান ভাঙে। বিছানা হাতড়ে ফোনটা খুঁজে পেতেই কলটা রিসিভ করে কানে ধরে। অপর পাশ থেকে ফারজানা বিবশ কণ্ঠে শোধায়, লাড্ডু ভালো আছিস সোনা? প্রিমা ভাঙা গলায় উত্তর দেয়, আমি ভালো আছি বুবু, তোমার কি অবস্থা? ফারজানা চিন্তিত কণ্ঠে শোধায়, গলার স্বর এমন শোনাচ্ছে কেন তোর? আবার কেঁদেছিস? প্রিমা চোখ মুখ কুঁচকে বিরক্ত মাখা কণ্ঠে বলল, একটু আগে বমি হয়েছে, তাই গলার স্বর এমন শোনাচ্ছে। আমি কাঁদতে যাব কেন? মানুষটাই যেখানে অন্য কারোর, সেখানে আমার শোক পালন করা মানায়? ফারজানা বুঝল প্রিমা মেজাজ হারাচ্ছে। প্রসঙ্গ পাল্টে সে ধীর কণ্ঠে শুধালো, আমি এখনো জীবিত আছি লাড্ডু, এরপরও তুই ওই বাড়িতে পড়ে আছিস কেন? প্রিমা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জন্মের পর মেয়েদের ঠিকানা হয় তার বাবার বাসায় আর বিয়ের পর স্বামীর বাসায়। সেই হিসেবে দেখতে গেলে আমি তোমার কাছে পরগাছা, উপরন্তু আমার চাকরিটাও নেই। আমাদের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তাতে একজনেরই ভরণ পোষণ সামলাতে কষ্ট হয়ে যায়। এবার বলো, দুজনের এক্সপেন্স কিভাবে বহন করবে তুমি? ফারজানা থমথমে মুখে বলল, এর আগেও অর্থ সংকটে না খেয়ে দিন পার করেছি, তাই বলে ক্ষুধার তাড়নায় সম্মান বিকিয়ে দিইনি। তোর মস্তিষ্কে কি চলছে সত্যি করে বল। প্রিমা স্মিত হাসল। পুরো দুনিয়া যেখানে তাকে ভুল বুঝতে ব্যস্ত, সেখানে কয়েকজন মানুষকে হাজার চেষ্টা করেও তাদের ভুলভাল বোঝাতে পারছে না বেচারি। শেষমেশ না পারতে ভনিতা ছেড়ে স্পষ্ট কণ্ঠে বলল, 8 বছর আগে বিনা দোষে অপরাধের দায়ভার মাথায় নিয়ে পালিয়ে এসেছিলাম। ইতিহাস পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে। এবার আমি পালাতে চাই না বাবু। শেষ অবধি নিয়তি আমার সাথে কতটা অন্যায় করে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখতে চাই। এইটুকু বলতেই যেন হাঁপিয়ে উঠল প্রিমা। বুক ভরে শ্বাস টেনে পুনরায় বলল, আমি চাই এইবার অন্তত সত্যটা সামনে আসুক। যদি আবারও আমি অভিযুক্ত প্রমাণিত হই, তবে মৃত্যু আসুক ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কেবল পরিণতির জন্য অপেক্ষা করার মতো ধৈর্য অবশিষ্ট রয়েছে। বাদবাকি সমস্ত অনুভূতি অসহ্য যন্ত্রণায় ছটফটিয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে বুবু। প্রিমার অনুভূতিহীন কথায় ফারজানার বুক ভার হয়ে আসে। সে আমতা আমতা করে বলে, আমার কাছে থাকা মানে পালিয়ে যাওয়া নয় লাড্ডু। তুই। ফারজানাকে মাঝপথে থামিয়ে দিয়ে প্রিমা ভাবলেশহীন কণ্ঠে বলল, যে বাড়িটায় সম্মানের সাথে প্রবেশ করেছিলাম, সেখান থেকে মিথ্যা কলঙ্ক নিয়ে বেরোতে চাইনি। তাছাড়াও আরবিদ ওত পেতে আছে। আমার সামান্য একটা ভুলের জন্য তোমার কিংবা আমার প্রাণ সংকটে ফেলতে চাই না আমি। একটু বোঝার চেষ্টা করো ব্যাপারটা। এবার যেন ফারজানার মস্তিষ্কে জট খুলল। সে হতবাক হয়ে বলল, আমি ভেবেছিলাম তুই বিবেকহীনের মতো আত্মসম্মানের জলাঞ্জলি দিয়ে সংসার বাঁচানোর চেষ্টায় আছিস। আমি বুঝতেই পারিনি তুই ঠান্ডা মাথায় এত সব কিছু প্ল্যান করে বসে আছিস। প্রিমা তাচ্ছিল্য হেসে বলল, বিপদের সময় বুদ্ধিহীনের মতো সিদ্ধান্ত নেওয়াটা কখনো আত্মসম্মানের পরিচয় বহন করে না, বরং ধৈর্য রেখে পরিস্থিতির মোকাবিলা করাটা বিবেকবান মানুষের কাজ। এসবের পাশাপাশি যেই দুটো মানুষ কোনো কারণ ছাড়াই আমাকে মাথায় করে রেখেছে, তাদের আবদারটাও ফেলতে পারিনি।
বিধায় এত বড় সিদ্ধান্ত নিয়েছি। আর রইল কথা সংসারের, সেটা কখনোই একতরফা হয় না। ফারজানার বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। কথা বলতে বলতে প্রিমার চোখ দুটোতে ঘুম পড়িয়ে এসে ভর করল। প্রিমার ভারিক্কি শ্বাসের শব্দ পেয়ে ফারজানা নৈশব্দে কল কেটে দিল। নিজেও ফোন রেখে ঘুমোতে যাবে এমন সময় দেখল তার ফোনের স্ক্রিনে ইস্তিরাজের দেওয়া একটা মেসেজ ভেসে আসছে। সেটা ওপেন করতেই দেখল তাতে লেখা, এই যে লাড্ডুর মাদার, মিস তেরেসা রানী, আপনার লাড্ডুর জীবন মরণ প্রশ্ন, অথচ আপনার ফোন ওয়েটিংয়ে, ফ্রি হয়ে জলদি কল করেন। ফারজানা ভীষণ মেজাজ খারাপ হলো। ইস্তিরাজকে ডিটারজেন্টবিহীন আচ্ছা মতো ধোলাই দিতে তৎক্ষণাৎ কল দিল। খাবারের ট্রে হাতে ঘরে ঢুকতেই আফিয়া চৌধুরী দেখলেন প্রিমার ঘর অন্ধকার করে শুয়ে আছে। ওনার পাশে দাঁড়ানো আরিয়ান চৌধুরী খানিকটা অবাক হয়ে শুধালেন, আফি, কি হয়েছে আমার প্রিন্সেসের? আফিয়া চৌধুরীর মুখটা অন্ধকার করে ফিসফিসিয়ে বললেন, বিকেলে দুবার বমি করেছে। সন্ধ্যার পর থেকে শরীরটা একটু গরম লাগছিল। এরপর কাজের ব্যস্ততায় আর খোঁজ নিতে পারিনি। আরিয়ান চৌধুরী কটমটে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, বাসায় কাজের লোকের অভাব পড়েছে? আমার অসুস্থ বাচ্চাটাকে একা ফেলে তুমি কাজ করতে গেছো কেন? কি আশ্চর্য! বয়স বাড়ার সাথে সাথে তোমার কমন সেন্স কমে যাচ্ছে নাকি? আফিয়া চৌধুরী স্বামীর রাগ দেখে থতমত খেয়ে বললেন, আপনার মেয়ে ঘুমাচ্ছিল, তাই বেরিয়েছিলাম আমি। আপনাদের বাপ বেটির অত্যাচারে কারণে আমার কমন সেন্স লাপাত্তা হয়ে গেছে। শেষের কথাটা খানিকটা আক্ষেপের সুরেই বললেন আফিয়া চৌধুরী। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর হাত থেকে খাবার ভর্তি ট্রেটা নিয়ে পাশের ওয়ার্ড্রবের ওপর রাখলেন। এরপর এক হাতে স্ত্রীকে জড়িয়ে ধরে তার কপালে আলতো স্পর্শ এঁকে দিয়ে ফিসফিসিয়ে বললেন, সরি আফি। আফিয়া চৌধুরী আলতো করে সরে এসে ধীর কণ্ঠে বললেন, প্রিমাকে ঘিরে আপনার চিন্তাটা আমি বুঝি। মেয়েটা ভীষণ সাফার করছে। ওর দিকে তাকালে আমার নিজের অপরাধী লাগে। আমাদের বুদ্ধিমান ছেলেটা এত বড় বোকামি কিভাবে করে ফেলল? আরিয়ান চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, মাঝে মধ্যে আবেগ মানুষকে জঘন্যভাবে কন্ট্রোল করে। মানুষ বেবকুফের মতো সিদ্ধান্ত নেয়, অতঃপর ভুল করে। আমাদের ছেলেটা কম কষ্ট পাচ্ছে না, কিন্তু তার মাত্রাতিরিক্ত জেদ তাকে বাস্তবতা গ্রহণ করতে দিচ্ছে না। সত্য মিথ্যা চরম এক গোলকধাঁধায় আটকে আছে সে। নিজে থেকে না চাইলে আমরা হাজার চেষ্টা করেও তাকে বের করতে পারবো না। আফিয়া চৌধুরী নীরবে শুনলেন স্বামীর গম্ভীর কথা। বুকটা কেঁপে উঠল ওনার। চোখে জমল ব্যর্থতার জল। প্রেমার ঘুমন্ত মুখটার দিকে তাকাতেই বুক ফেটে কান্না আসলো ওনার, কিন্তু পরিস্থিতির কথা ভেবে নিজেকে সামলে নিলেন। বিগত দিনগুলো এই বাচ্চা মেয়েটা কতটা স্ট্রাগল করেছে সেটা উনি স্বচক্ষে দেখেছেন। ওনার বুকে লেপ্টে থেকে নীরবে কেঁদে কতগুলো নির্ঘুম রাত কাটিয়েছে প্রিমা, সেই হিসাবটাও উনি রেখেছেন। মাঝে মধ্যে আরিয়ানের ওপর রাগ হয়, পরক্ষণে পরিস্থিতি বিবেচনায় নিজেকে সামলে নেন। মাত্র কয়েকদিনে মেয়েটা একদম আপন হয়ে উঠেছে ওনাদের কাছে। আফিয়া চৌধুরীর মনে হয় সময়টা সেই ৩০ বছর পিছিয়ে গেছে। অনুভূতি হয় সদ্য এক সন্তানের মা হয়েছেন তিনি। আরিয়ান চৌধুরী আদুরে কাজকর্মগুলো দেখলে মনে হয় তিনিও প্রথমবারের মতো বাবা হয়েছেন। রোজ সকালে ঘুম থেকে উঠে প্রিমাকে ব্রেকফাস্ট করানোর দায়িত্বটা আরিয়ান চৌধুরী পালন করেন। দুপুর এবং সন্ধ্যার দায়িত্ব আফিয়া চৌধুরীর। অফিস থেকে বাসায় ফিরে রাতের বেলা পুনরায় ডিনার নিয়ে প্রিমার কাছে হাজির হন আরিয়ান চৌধুরী। প্রায় ঘণ্টাখানেক নানান কথাবার্তা বলে খুনসুটির মাধ্যমে তাদের তিনজনের সময় কাটে। প্রতি সপ্তাহে প্রিমাকে নিয়ে ঘুরতে বেরোন ওনারা। এত কিছুর পরও ভয়াবহ বিষণ্ণতার কবল থেকে মেয়েটাকে উদ্ধার করতে পারেননি। এই ব্যর্থতা ওনাদের কতটা কষ্ট দেয় সেটা বর্ণনাতীত। বিছানার একদম মাঝখানে ঘুমিয়ে আছে প্রিমা। আরিয়ান চৌধুরী এবং আফিয়া চৌধুরী এগিয়ে গিয়ে প্রিমার মাথার কাছে ফাঁকা জায়গায় বসলেন। ভীষণ আলতো করে প্রিমার কপালে হাত রেখে জ্বরের মাত্রা পরখ করেন আরিয়ান চৌধুরী। এরপর চিন্তিত কণ্ঠে বললেন, জ্বর নেই, কিন্তু ওকে দেখে ভীষণ অসুস্থ মনে হচ্ছে। কতটা শুকিয়ে গেছে খেয়াল করেছো? চোখগুলোর দিকে তাকানো যাচ্ছে না। কাল পরীক্ষা আছে ওর।
আফিয়া চৌধুরী প্রিমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কালকে পরীক্ষা আছে, এটা হলেই এক্সাম শেষ, এরপর ওকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। আরিয়ান চৌধুরী চিন্তিত স্বরে পুনরায় বললেন, পরীক্ষা দিতে কালকে আমি নিয়ে যাব আমার মেয়েকে, এক্সাম শেষ হলে আবার আমিই নিয়ে আসব। কাল সন্ধ্যায় ডক্টরের কাছে অ্যাপয়েন্ট নিয়ে রাখি। আফিয়া চৌধুরী চোখের কোণে জমা জল মুছে বললেন, আচ্ছা। আরিয়ান চৌধুরী স্ত্রীর দিকে থমথমে মুখে চেয়ে বললেন, কাঁদছো কেন আফি? আফিয়া চৌধুরী প্রিমার মুখের দিকে তাকিয়ে কন্দনরত গলায় ফুঁপিয়ে উঠে বললেন, আমার বাচ্চাটা আর কত কষ্ট পাবে, মনের দিক দিয়ে শান্তি নেই, জীবনের সুখ নেই, শরীরটাও এখন সঙ্গ ছেড়ে দিচ্ছে, আমার যে আর ধৈর্য কুলাচ্ছে না, মা হয়ে সন্তানের ধ্বংস দেখব কিভাবে। আরিয়ান চৌধুরী নির্লিপ্ত চোখে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি শুধু প্রমাণের অপেক্ষায় আছি আফি, একবার এই ঝামেলার সমাধান হলে আমরা ওকে নিয়ে দেশের বাইরে শিফট হব, আপাতত ওকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিলে কেমন হয়? আফিয়া চৌধুরী কান্না চেপে কোনো মতে বললেন, যেটা ভালো হয় করেন, আমার বাচ্চাটাকে সুস্থ সবল দেখতে চাই, অতীত পরিবর্তন করতে পারবো না, কিন্তু ওর বর্তমানটা রঙিন করতে হবে আমাদের। আরিয়ান চৌধুরী আর কিছু বলতে নেবেন তার আগেই ঘুম ঘুম চোখে প্রিমা চোখ মেলে তাকিয়ে অস্ফুট স্বরে ডাকল, বাবাই। আরিয়ান চৌধুরী স্মিত হেসে সাড়া দিয়ে বললেন, জি আম্মা, কিছু খাবেন? প্রিমা পিটপিটিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আফিয়া চৌধুরীর মুখটা অবলোকন করে ধীরে সুস্থে উঠে বসল। এরপর ভাঙা গলায় শুধালো, তুমি কাঁদছো কেন আম্মু? আফিয়া চৌধুরীর কি হলো কে জানে, তিনি প্রিমার মাথাটা বুকে টেনে নিয়ে সজোরে কেঁদে উঠলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে অস্ফুট সুরে বললেন, সুস্থ হয়ে যা মা, এই কদিনেই আমার চোখের মণি হয়ে গেছিস, তুই সামান্য আঘাত পেলে আমার কলিজায় ব্যথা লাগে। আরিয়ান চৌধুরী স্ত্রীকে ইশারা করে বললেন নিজেকে সামলাতে, অতঃপর প্রিমাকে উদ্দেশ্য করে বললেন, তোমার আম্মুর বয়স হয়ে যাচ্ছে আম্মা, এজন্যই ভুলভাল বকছে, আমি খাবার নিয়ে আসি, বাপ বেটি মিলে মজা করে ডিনার করব। প্রিমা প্রত্যুত্তর করল না, কেবল নীরবে দেখল তাদের। এই সাপোর্টিভ মানুষ দুটোর জন্যই হয়তো আজ এতটা সিকিউর এবং সুন্দর জীবনযাপন করছে। আড্ডার ফাঁকে ফাঁকে রাতের ডিনারটা শেষ হলো। গল্প শেষে মা মেয়েকে রেখে আরিয়ান চৌধুরী গেলেন নিজের শয়নকক্ষের দিকে। সময়কাল তখন রাত 12:40। চৌধুরী বাড়ির মেন গেট খুলে প্রবেশ করল তাজরিয়ান এবং আরশিয়ান। ড্রয়িং রুম পেরিয়ে ওপরে যাওয়ার সময় তাজরিয়ান বলল, কাজ কত দূর? আরশিয়ান লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেবল কালকের অপেক্ষা, অতঃপর সবটা প্রমাণিত হবে। তাজরিয়ান আর কথা বাড়ালো না, ক্লান্ত শরীরটা টেনে নিজের ঘরের দিকে চলল। বিগত কতগুলো দিন একটু প্রশান্তির ঘুম হচ্ছে না তার, ইয়াত্তা নেই। অফিসের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে বাড়িতে 5 থেকে 7 ঘন্টার বেশি সময় দিতে পারেনি। সেই আদিকালের কথায় এখনো বউ রেগে আছে, অথচ অভিমান ভাঙানোর ফুরসত মেলেনি। হাজারটা ভাবনার মাঝে ঘরে প্রবেশ করল তাজরিয়ান। ভেতরে ঢুকতেই দেখল মেহেরিমা পড়াশোনায় ব্যস্ত। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে কাবার থেকে জামা কাপড় নিয়ে চুপচাপ ওয়াশরুমে গেল। শাওয়ার শেষে ফ্রেশ হয়ে বেরিয়ে মেহেরিমা টেবিলের সামনে গিয়ে শান্ত কণ্ঠে ডাকল, বউজান। মেহেরিমা মাথা তুলে নীরব চোখে চেয়ে ধীর কণ্ঠে বলল, জি। বউয়ের অভিমান বুঝতে তাকে এক ঝটকায় কোলে তুলে বিছানার কাছে এনে দাঁড় করালো। ধপ করে বেডে বসে মেহেরিমার হাতে একটা টাওয়েল ধরিয়ে দিয়ে পড়ল, একটু প্রতিসেবা করো তো বউজান। মেহেরিমা নিশ্চুপ ভঙ্গিতে টাওয়েলটা নিয়ে তাজরিয়ানের ভেজা চুলগুলো মুছে দিতে থাকলো। তাজরিয়ান দুষ্টুমির ছলে তার বউয়ের উদরে মুখ গুজে লম্বা একটা শ্বাস টেনে বলল, আমার পারফিউম ইউজ করেছিস? তাজরিয়ানের আকস্মিক আচরণে মেহেরিমা একটু কুঁকড়ে গেল, আমতা আমতা করে বলল, ওই একটু আর কি। তাজরিয়ান দুষ্টু হেসে বলল, আমাকে মিস করছিলিস? সেটা সরাসরি বললেই তো হয়।
মেহেরিমার মুখটা রক্তিম হয়ে উঠল। সেটা ভালোভাবে পরখ করে দুষ্টু কণ্ঠে তাজরিয়ান বলল, তুই দেখি নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছিস। আমি সদ্য বিবাহিত বরের মতো কিছুমিছু করব নাকি এখন? মেহেরিমা টাওয়েলটা তাজরিয়ানের হাতে দিয়ে বলল, আপনি ভীষণ রকমের খারাপ। তাজরিয়ান উচ্চ শব্দে হেসে বলল, তাহলে বায়োলজির ভাষায় ভালো হওয়ার পদ্ধতিটা শিখিয়ে দে। মেহেরিমা লজ্জারুণ কণ্ঠে বলল, ধ্যাত, সরুন তো। তাজরিয়ান হো হো করে হেসে দিয়ে বলল, তোর দিকে সত্যি বলছিস? বাবা, আমার সাথে থেকে তো দেখি ভালোই উন্নতি হয়েছে বউজান। মেহেরিমা লজ্জায় নতজানু হয়ে চুপ রইল। লজ্জাহীন মানুষের সাথে কথা বাড়ানো মানেই বিপদ। দুষ্টুমির সমাপ্তি ঘটিয়ে তাজরিয়ান মেহেরিমাকে কাছে টেনে পাশে বসিয়ে বলল, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে, একটু মনোযোগ দিয়ে শুনিস, ঠিক আছে? মেহেরিমা মাথা নাড়িয়ে সায় জানালো। তাজরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার যখন রাগ ওঠে তখন আমি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ি। সামনের জনকে কথার আঘাতে কিংবা শরীরের আঘাতে কাবু করতে না পারলে মন তৃপ্ত হয় না। আমি জানি এটা এক ধরনের মানসিক রোগ, কিন্তু আমি এর নিরাময় চাই না। আমি চাই আমি যেমন তুই আমাকে সেইভাবেই গ্রহণ কর। তোর কোনো আপত্তি আছে? মেহেরিমা বিবশ কণ্ঠে বলল, কথার আঘাত ভীষণ ভয়ঙ্কর হয় তাজ। 7 বছর আগের ঘটনা তার উৎকৃষ্ট উদাহরণ। আপনি কয়েকদিন পূর্বে যে অভিযোগটা তুলেছিলেন সেটা কিছুটা যৌক্তিক ছিল। সর্বোপরি বলতে গেলে আই ডিজার্ভ মোর পানিশমেন্ট। বিচক্ষণ তাজরিয়ান ঢের বুঝল বইয়ের অনুতাপ। মেহেরিমার মুখটা নিজের দিকে ফিরিয়ে ওর চোখে চোখ রেখে বলল, অতীতের অনুতাপে যথেষ্ট পড়েছিস, আমিও ভুলে গেছি। কিন্তু এসব অর্থহীন অনুভূতির সাপেক্ষে জীবনটা পার করে দিতে চাই না আমি। মানুষ মাত্রই ভুল হয়। অতীতে যা হয়ে গেছে সেটা নিয়ে বর্তমান নষ্ট করার পক্ষে আমি নই। দুঃখের লেলিহান শিখায় পোড়ার চেয়ে অতীত ভুলে সুখের সাগরে আবগাহন করাটাই উত্তম। মেহেরিমা অশ্রুভেজা চোখজোড়া তুলে ধীর কণ্ঠে বলল, আই এম সরি। তাজরিয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় আলতো চুম্বন এঁকে দিয়ে বলল, ইটস ওকে বউজান, এবার আমি সরি বলার মতো আরেকটা কাজ করি। মেহেরিমা চোখ বড় বড় করে বলল, একদমই না। কালকে আমার বান্ধবীর গায়ে হলুদ, চোখে ডার্ক সার্কেল নিয়ে যাওয়া যাবে না। আপ মেহেরিমার কথা শেষ হওয়ার আগে তাজরিয়ান ওর কাঁধে মুখ গুজে ঘোরাচ্ছন্ন স্বরে বলল, সির্ফ ডার্ক সার্কেল নিয়ে যেতে হবে না বউজান, ওটার সঙ্গে কিছুমিছু পার্পেল মার্কও নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। মেহেরিমা কাঁদো কাঁদো চোখে তাকালো তাজরিয়ানের দিকে। তাজরিয়ান থোড়ায় ওসব পরোয়া করে? আরও একটা রাত তাদের পূর্ণতার সাক্ষী রইল। গ্রীষ্মের তপ্ত দুপুরের রক্তিম প্রহর। গাড়ির ভেতরে অবস্থানরত ইস্তিরাজ আচানক মাথার যন্ত্রণায় ব্যথাতুর শব্দ করে উঠল। রক্তিম ঘোলাটে দৃষ্টি তাক করে ড্রাইভিং সিটে বসা আরশিয়ানকে বলল, ওরে পাপি, আমারে জলদি এক কাপ কড়া করে রং চা খাওয়ানোর ব্যবস্থা কর, নয়তো সকল প্রমাণ সমেত আমি ডিরেক্ট স্বর্গে ল্যান্ড করব। আরশিয়ান বিরক্ত মুখে বলল, এই ভার্সিটি এরিয়ায় কোথায় রেস্টুরেন্ট পাবো? তোকে নিয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবো? গাধার মতো কথা বলিস কেন? ইস্তিরাজ মাথার যন্ত্রণায় কাতর কণ্ঠে বলল, এই হতচ্ছাড়া, তুই এত জোরে কথা বলছিস কেন? আমার এভারেস্ট ছুঁই ছুঁই বেদনা কি তোর চোখে পড়ছে না? আরশিয়ান কথা বাড়ালো না। বেচারা আসলে কষ্টই আছে। গাড়িটা ঢাকা ইউনিভার্সিটির গেট থেকে সামান্য দূরে দাঁড় করিয়ে রাস্তায় বসে থাকা একজন চাওয়ালার দিকে একটা মিনি ফ্লাক্স এগিয়ে দিয়ে আরশিয়ান বলল, মামা, ফ্লাক্সটা ভর্তি করে দেন। ইস্তিরাজ তড়িৎ গতিতে চোখ মেলে তাকিয়ে ধৈর্যহীন কণ্ঠে বলল, এই হারামের ফ্লাক্সে চা দেওয়ার আগে এই মাসুম বাচ্চাটার দিকে একটা চা ভর্তি কাপ এগিয়ে দেন মামা, বিলটা ওই দেবে, নো টেনশন। চাওয়ালা হাসলেন ওদের ভাবমূর্তি দেখে। দ্রুত ওয়ান টাইম কাপে চা ঢেলে ইস্তিরাজের দিকে এগিয়ে দিলেন। বেচারা তাড়াহুড়ো করে কাপটা হাতে নিতেই দেখলো ওটা দুধ চা।
সে আফসোসের সহিত এক লম্বা চুমুক বসিয়ে বলল, বেদনা কমানোর জন্য বিষ পান করতেছি। আমারে তো মহাপুরুষের খেতাব দেওয়া উচিত। আরশিয়ান কান দিল না ওইসব উদ্ভট কথায়। একটু খোলা হাওয়া খেতে গাড়ির উইন্ডো সিটটা নামিয়ে বাইরের প্রকৃতি অবলোকন করতে লাগলো। হুট করেই দেখল তার বাবা ভীষণ যত্নের সহিত কাউকে আগলে রেখে ভিড় ঠেলে ঢাকা ইউনিভার্সিটির গেট থেকে বেরোচ্ছেন। কাঙ্ক্ষিত ব্যক্তিকে হালকা রোদে থেকে বাঁচাতে মাথার উপর একটা ট্রান্সপারেন্ট ব্যাগ ধরে রেখেছেন। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে মনে পড়ল প্রিমা এই ভার্সিটির স্টুডেন্ট। এই ঘটনার পর একটা দিনও চোখের সামনে পড়েনি মেয়েটা। বিষয়টা মস্তিষ্কে ধরা দিতেই সে আরেকটু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মেয়েটার পরনে রয়েছে একটা বেবি পিঙ্ক কালারের গাউন এবং সাথে ম্যাচিং করা লেগিংস। আরশিয়ান লক্ষ্য করল বেশ পরিবর্তন এসেছে প্রিমার মাঝে। এই কদিনে অনেকটা শুকিয়ে গেছে বেচারি। মুখটা স্পষ্ট না দেখতে পেলেও ওড়নার ফাঁক গলিয়ে বেরিয়ে আসা লম্বা চুলের বিনুনিটা ঠিক খেয়াল করল। চুলের ঘনত্ব বেশ কমে এসেছে। এটা দেখে আরশিয়ানের কপালে ভাঁজ পড়ল। অহেতুক মেজাজটা বিগড়ে গেল তার। প্রিমার দুর্বল পদযুগল লক্ষ্য করে বিড়বিড়িয়ে বলল, চৌধুরী বাড়িতে খাবারের অভাব পড়েছে নাকি? কেউ একজন মানুষ থেকে কঙ্কালে পরিণত হচ্ছে, সেই খেয়াল আছে কারোর? দায়িত্বজ্ঞানহীন মানুষ যত সব। ইস্তিরাজ বেশ ক্ষুরধার দৃষ্টিতে পরখ করছিল আরশিয়ানকে। পুরো দৃষ্টিটা দেখে গলা খাঁকড়ি দিয়ে সে বলে উঠল, কিছু ব্যক্তিগত প্রশ্ন করি তোকে? আরশিয়ান স্বল্প বাক্যে বলল, বল। ইস্তিরাজ জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে বলল, তোর কাছে সম্পর্কটা কেবল ঘাড়ে চেপে বসা একটা দায়িত্ব ছিল? আরশিয়ান একটু সময় নিয়ে বলল, শুরুতে তেমনটাই ছিল। সময়ের পরিবর্তনের সাথে আমাদের সম্পর্কের সমীকরণে বেশ কিছু পরিবর্তন আসে, যার ফলস্বরূপ সম্পর্কটা আমার কাছে দায়িত্বের চাইতেও বেশি কিছু হিসেবে আখ্যা পায়। ইস্তিরাজ খানিকটা ভেবে পুনরায় শুধালো, সেদিন ড্রাঙ্ক অবস্থায় তুই ওনাকে নিহা ভেবে কাছে টেনেছিলি? আরশিয়ান লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কেবল নিজের জৈবিক চাহিদার ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, হুঁশ হারাইনি। ওনাকে উনি হিসেবে গ্রহণ করেছিলাম আমি। কিন্তু পরবর্তী সকাল। ইস্তিরাজ বেশ শক্ত কণ্ঠে শুধায়, তোর মনে হয় না সেদিন রাতের জন্য ওনাকে ব্লেম করাটা তোর নিকৃষ্টতম ভুল ছিল? আরশিয়ান অনুতপ্ত কণ্ঠে বলে, রাগ মানুষকে অমানুষে পরিণত করে, বিবেচনা করার ক্ষমতা হারিয়ে যায়, মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ভুল কাজ করে বসে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ওই অবস্থা দেখে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেছিলাম। গতদিন আরভিদের বলা কথাগুলো আমার উপর বেশ এফেক্ট ফেলে। আমি ভাবতে থাকি সত্যটা সামনে আসায় জাস্ট আমাকে আটকে রাখার জন্য উনি সুযোগ নিয়েছেন। মুহূর্তটা বিশ্লেষণ করলে বিষয়টা একদম যৌক্তিক মনে হবে। সামান্য থেমে আরশিয়ান আবারও বলে উঠল, সেদিন বেরিয়ে যাওয়ার পর পরবর্তীতে আমি যখন বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় ভাবতে বসি, তখন লজ্জায় নিজেকে সপাটে দুটো চড় মারতে মন চাইছিল। না চাইতেও আমি নিজের স্ত্রীকে অসম্মান করেছি। তার প্রাপ্য অধিকার দেওয়ার বদলে তাকে অহেতুক প্রশ্নবিদ্ধ করেছি। এই একটা রিজনের জন্যই আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী। ইস্তিরাজ পুনরায় ধীর কণ্ঠে শুধালো, তুই ওনাকে খুনি হিসেবে অ্যাকিউজ করেছিস সেক্ষেত্রে? আরশিয়ান সহজ গলায় বলল, আমার কাছে যথেষ্ট কারণ ছিল। প্রথমত, প্রিমা এবং মিস ফারজানার সাথে আরভিদের সম্পর্কটা নিয়ে আমার মনে প্রশ্ন ছিল। আমি যখনই মিসেস প্রিমাকে ওনার অতীত সংক্রান্ত প্রশ্ন করেছি, তিনি ভীষণ অপ্রস্তুত ভঙ্গিতে সেটা এড়িয়ে গেছেন। সেই দিন যখন আরভিদ আমাকে কথাগুলো বলে, আমি কিন্তু বিশ্বাস করিনি। অপেক্ষা করেছি তার প্রমাণের। প্রমাণ হাতে আসার পরও সেটা ক্রস চেক করিয়েছি। এরপরেও যদি সত্যতা প্রমাণিত হয়, তাহলে আমি কেন বিশ্বাস করব না? ইস্তিরাজ পাল্টা প্রশ্ন করল, তুই ওনার সাথে এতদিন ধরে সংসার করছিস, তারপরও তোর মনে হয় উনি এমন কাজ করতে পারে?
আরশিয়ান লম্বা একটা শ্বাস টেনে শান্ত কণ্ঠে বলল, উনি বর্তমানে কেমন সেটা না হয় আমি জানি, কিন্তু অতীতের প্রিমার অস্তিত্ব আমার নিকট কতটুকু পরিচিত। আমার সন্দেহ সব থেকে বেশি বাড়ছে ওনার আচরণের কারণে। অতীত সংক্রান্ত প্রশ্ন আসলে উনি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়তেন। এত সব কিছু কি ইঙ্গিত করে তুই বল? ইস্তিরাজ প্রসঙ্গ পাল্টে শুধালো, উনি যদি দোষী প্রমাণিত হয় তাহলে কি করবি? আরশিয়ান থমথমে কণ্ঠে বলল, নিজের কৃতকর্মের জন্য মাপ চেয়ে ওনাকে আইনের হাতে তুলে দেব। ইস্তিরাজ পুনরায় শোধায়, যদি নির্দোষ হয় তখন কি করবি? আরশিয়ান কঠোর গলায় বলল, আমি চাইব উনি যেন আমৃত্যু আমাকে ক্ষমা না করেন। ইস্তিরাজ কৌতূহলী কণ্ঠে শুধালো, সংসারের কি হবে? আরশিয়ান বাঁকা হেসে বলল, চৌধুরী বাড়ির বউয়েরা মৃত্যুর পূর্বে স্বামীর বাড়ি ছেড়ে অন্যত্র গমনের অনুমতি পায় না, এমনকি স্বয়ং স্বামী মরলেও না। ইস্তিরাজ হতভম্ব চোখে দেখে আরশিয়ানকে। হুঁশ ফিরতে ফোনের রেকর্ডিংটা খুব সন্তর্পণে বন্ধ করল। কয়েকটা ফাঁকা ঢোক গিলে নিজের ফোনটা আরশিয়ানের দিকে এগিয়ে দিয়ে অতঃপর থমথমে কণ্ঠে বলে, যাবতীয় ইতিহাসের পূর্ণাঙ্গ বর্ণনা আছে, পড়ে শেষ অবধি সুস্থ থাকিস। আমি গাড়ি চালানোর পরিস্থিতিতে নেই, তুই আমার শেষ ভরসা। আরশিয়ান ফাঁকা ঢোক গিলে ফোনটা হাতে নিল। কাঙ্ক্ষিত ফেসটা ওপেন করতে চোখের সামনে ভেসে উঠল কিছু ডকুমেন্ট। সে ধীর স্থিরভাবে পড়তে শুরু করলো। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পূর্বে পুরো দেশ জুড়ে ওয়াসিস্ট লিমিটেডের নামডাক ছিল। ওয়াসিস্টরা 3 ভাই, তার মধ্যে 2 জন কোম্পানি পরিচালনা করতেন এবং অন্যজন স্বতন্ত্র ব্যবসায়ী ছিলেন। তাদের মধ্যে বড়জনের নাম ছিল মাশরাফিক ওয়াসিস্ট, দ্বিতীয় জনের নাম ছিল আশরাফ ওয়াসিস্ট এবং তৃতীয় জনের নাম ছিল রওশন ওয়াসিস্ট। মাশরাফিক ওয়াসিস্ট বিয়ে করেছিলেন নাহার নামের এক অত্যন্ত সুন্দরী এবং এতিম রমণীকে। নিহারিকা ওয়াসিস্ট নামে একটা ফুটফুটে কন্যা সন্তান ছিল তাদের। আশরাফ ওয়াসিস্ট ও বিবাহ করেছিলেন এবং আরবিদ ওয়াসিস্ট নামে একটা ছেলে সন্তান ছিল ওনার। রওশন ওয়াসিস্ট সংসারে ছিল তার প্রিয়তমা স্ত্রী এবং একমাত্র মেয়ে রাধিয়া ওয়াসিস্ট প্রিমাকে নিয়ে। লোক দেখানো বাণিজ্যের আড়ালে ওয়াসিস্ট লিমিটেডের অপকর্ম বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু চৌধুরীদের সাথে টেক্কা নেওয়ায় যেন কাল হয়ে দাঁড়ালো তাদের জন্য। ড্রাগসের বিষয়টা সামনে আসতে রাতারাতি কোম্পানির অবস্থা তলানিতে এসে ঠেকল। ফ্যাক্টরিগুলো তালাবন্ধ হলো। ঋণের দায়ে বাড়ি জব্দ হয়ে পড়ায় তাদের আশ্রয় নিতে হয় গ্রামের বাড়িতে। মূলত রওশন ওয়াসিস্ট একজন স্বতন্ত্র ব্যবসায়ী ছিলেন এবং তিনি স্ত্রী সন্তান নিয়ে আলাদাভাবে ব্যবসা করতেন। এই জন্য এই ঘটনার আঁচ তাদের উপর পড়েনি। তবে গ্রামে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি মাশরাফিক ওয়াসিস্টের। এই ঘটনার পর ক্রেতার মালের হিসেব বুঝিয়ে দিতে না পারায় বিদেশি ড্রাগ ডিলারের হাতে অকালে প্রাণ হারাতে হয় মাশরাফিক ওয়াসিস্টকে। এতে করে পুরো পরিবার আরও ভেঙে পড়ে। আশরাফ ওয়াসিস্ট ছিলেন ভীষণ ধুরন্ধর এবং লোভী প্রকৃতির লোক। সব কিছু হারিয়ে নিঃস্ব আশরাফের নজর পড়েছিল রওশন ওয়াসিস্টের ব্যবসায়। সেটার ওপর নিজের আধিপত্য বিস্তার করার জন্য মনে মনে ছক কষতে থাকেন তিনি। প্রথমে নিজেদের অবস্থানের কথা উল্লেখ করে রওশন ওয়াসিস্টকে বাধ্য করেন নাহার এবং নিহারিকা ওয়াসিস্টের দায়িত্ব নিতে এবং শেষ পর্যায়ে নিজেও দুঃখের গান শুনিয়ে তার কোম্পানির একটা পোস্টে সংযুক্ত হন। সময় পার হতে থাকে, তবে রওশন ওয়াসিস্টকে মাথ দিয়ে কোনোভাবেই কোম্পানি দখলে আনতে পারছিলেন না আশরাফ ওয়াসিস্ট। এর মাঝে শোনা যায় রওশন ওয়াসিস্টের স্ত্রীর ক্যান্সার ধরা পড়েছে। এটা জানার পর বিরাট এক ফাঁদ পাতেন আশরাফ ওয়াসিস্ট। সেই ফাঁদের টোপ হিসেবে ব্যবহার করেন নাহার ওয়াসিস্টকে। তিনি জানতেন নাহার ভীষণ উচ্চাভিলাষী মহিলা, এজন্য তিনি নাহারের সাথে মিলে একটা জঘন্য পরিকল্পনা সাজান। দীর্ঘ কয়েক মাস স্ত্রীর সান্নিধ্য থেকে দূরে থাকা রওশন ওয়াসিস্টকে উত্তেজক
নেশাদ্রব্য দিয়ে নাহার ওয়াসিস্তের কাছে পাঠানো হয়। পরিশেষে যা ঘটার তাই ঘটে। নাহার ওয়াসিস্তের সাথে অপকর্মে জড়িয়ে যান রওশন ওয়াসিস্ত। পরবর্তী সকালে নিজের পুরো বিষয়টা বুঝতে পেরে মাথায় আকাশ ভেঙে পড়ে তার। নাহার ওয়াসিস্ত লাস্যময়ী ভঙ্গিতে তাকে বুঝিয়ে বলেন, কাম অন রওশন, আমি বিধবা আর তুমি বউ থাকতেও ভুখা। আমাদের চেয়ে বেস্ট কম্বিনেশন আর হতে পারে? তোমার সংসার নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার শুধু লাক্সারি লাইফ চাই। মাঝে মধ্যে তোমার সান্নিধ্য পেলে মন্দ হয় না অবশ্য। রওশন ওয়াসিস্ত ভীষণ রকমের রেগে যান। জঘন্য ভাষায় গালি দিয়ে বলে ওঠেন, আমার স্ত্রী ক্যান্সারের সাথে লড়াই করছে, আমার একটা মেয়ে আছে, আমি কিভাবে এইসব? নাহার ওয়াসিস্ত তাচ্ছিল্য হেসে বলল, ওসব ফিল্মি ডায়লগ সিনেমাতেই মানায়। তোমার অসুস্থ স্ত্রীর মুখ চেয়ে আর কদিন নিজেকে আটকে রাখবে? তুমি কি এই হেল লাইফ ডিজার্ভ করো? কিসের কমতি আছে তোমার? রূপ, সৌন্দর্য, টাকা পয়সা, নাকি ক্ষমতায়? সামান্য একটা মেয়ে যে কিনা তোমার চাহিদা পূরণে অক্ষম, তার জন্য জীবন নষ্ট করবে তুমি? রওশন ওয়াসিস্তের ধৈর্য হারায়। তিনি সপাটে নাহারের গালে থাপ্পড় বসিয়ে বলেন, একদম মুখ বন্ধ রাখবে। নাহার ভীষণ ক্ষুব্ধ হন। ফোনটা হাতে একটা প্রাইভেট ভিডিও ওপেন করে রওশন ওয়াসিস্তের দিকে ছুড়ে দিয়ে বলেন, আজকে থেকে আমার সঙ্গে না দিলে কিংবা আমার বিলাসিতার সম্পূর্ণ খরচ বহন করতে না পারলে আমি তোমাকে ধ্বংস করে দেব রওশন। বড্ড অহংকার নিয়ে চলো, তাই না? এই ভিডিও ফাঁস হলে সমাজে মুখ দেখাতে পারবে তো? গত রাত্রের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটা দেখে হতভম্ব হয়ে পড়েন রওশন ওয়াসিস্ত। তিনি কিছু বলার পূর্বে নাহার বলেন, ঝটপট সিদ্ধান্ত নাও, সুখী হতে চাও নাকি জীবনটা শেষ করে দিতে চাও? পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে রওশন ওয়াসিস্ত সম্মতি প্রকাশ করেন নাহার ওয়াসিস্তের নোংরা প্রস্তাবে। প্রথম দিকে অপরাধে ভুগলেও পরবর্তীতে এইসব নর্মাল হয়ে পড়ে। শয়তানের ফাঁদে পা দিয়ে অপকর্মে জড়ালে খোদা হেদায়েত দেওয়া বন্ধ করে দেন। কথাটা সম্পূর্ণভাবে মিলে যায় রওশন ওয়াসিস্তের সাথে। অসুস্থ স্ত্রীকে একা ফেলে তিনি বিজনেস ট্রিপের নামে দেশ বিদেশে নাহার ওয়াসিস্তের সাথে একান্তে সময় কাটাতেন। দিন শেষে শুধু অ্যাকাউন্টে টাকা জমা করেই তিনি নিজ দায়িত্ব পালন করতেন। অসুস্থ মাকে নিয়ে প্রিমা রাত বেড়েতে ছুটে যেত হসপিটালে, অথচ 12 বছর বয়সী অসহায় প্রিমাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। প্রিমা এসব নিয়ে রওশন ওয়াসিস্তের কাছে অভিযোগ জানালে তিনি নির্বিকার স্বরে বলতেন, আমি কাজ না করলে তোমার আম্মুর ট্রিটমেন্টের টাকা কোত্থেকে জোগাড় করব? ব্যাস, এই একটা কথা প্রিমাকে চুপ করিয়ে দিত। কিন্তু আদ্রিতা ইসলাম বেশ বুঝেছিলেন প্রিয় পুরুষের অবহেলা। একদিন হসপিটালের বেডে শুয়ে ভীষণ আকুতি মিশিয়ে জিজ্ঞেস করেছিলেন, মানুষের বয়স বাড়লে বুঝি ভালোবাসা ফিকে পড়ে যায়? দুনিয়ার বিরুদ্ধে গিয়ে তোমায় চেয়েছিলাম, খোদা মঞ্জুর করেছে আমার আরজি, কিন্তু এখন মনে হচ্ছে তোমায় পেয়েও আমি পাইনি। আমার মধ্যে হাজারটা কমতি আছে, কিন্তু তুমি তো বলেছিলে এই কমতিটাই তোমার স্বস্তি। তাহলে আজ কেন পাল্টে গেলে রওশন? রওশন ওয়াসিস্ত প্রত্যুত্তর করতে পারেনি। আদ্রিতা ইসলামও আর কথা বাড়াননি। এই সবের মাঝে নতুন অতিথি হিসেবে নিযুক্ত হয় ফারজানা। ভীষণ অসহায় হয়ে ছুটে আসে আদ্রিতা ইসলামের দ্বার প্রান্তে। তিনি ফিরিয়ে দেননি তাকে, বরং সদরে গ্রহণ করেছিলেন। সময় যেতে থাকে। প্রায় বছর 3 চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সুস্থ হয়ে ওঠেন আদ্রিতা ইসলাম। বিশাল আয়োজন করে তাকে নিয়ে যাওয়া হয় বাসায়, কিন্তু এই সুসংবাদ নাহারের কাছে বিষের মতো লাগে। ততদিনে রওশন ওয়াসিস্তের প্রেমে মাতোয়ারা হয়েছিলেন নাহার ওয়াসিস্ত। আদ্রিতার সুস্থতা হয়ে ওঠার খবরটা হজম করতে কষ্ট হয়। তিনি পাগলামিতে মত্ত হন। রওশন ওয়াসিস্তকে কিছুতেই বাসায় যেতে দিতে চান না। রওশন ওয়াসিস্ত অনেক বুঝিয়ে শুনিয়ে বাসায় ফেরেন। স্বাভাবিকভাবে বাসায় ফিরে স্ত্রী সন্তানের সাথে সময় কাটিয়ে রাতে ঘুমিয়ে পড়েন রওশন ওয়াসিস্ত। বন্ধ ফোনে আসা হাজারটা কল, SMS ওনার নজরে আসেনি। পরবর্তী সকালে ঘুম ভাঙতে উঠতেই দেখেন আদ্রিতা ইসলাম ওনার ফোন হাতে ধরে মূর্তির মতো বসে আছেন। অজানা ভয়ে তিনি হকচকিয়ে ওঠেন। আদ্রিতার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে তাকে ধমকে ওঠেন রওশন ওয়াসিস্ত। আদ্রিতা ইসলাম কেবল শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন, যৌবিক চাহিদা যৌবনের প্রেমকেও ছাপিয়ে যায়?
ভালোবাসা তো মনের খোরাক। এই সবের মাঝে শরীর শব্দটা সংযুক্ত হলো কিভাবে? আমায় কেন ঠকালে রওশন? রওশন ওয়াসিস প্রত্যুত্তর করতে পারেননি। আদ্রিতা ইসলাম উঠে এসে ওনার কলার ঝাঁকিয়ে প্রশ্ন করেন, এই শরীরে আমি ব্যতীত আর কত নারী স্পর্শ করেছে রওশন? আর কজনকে ওই হৃদয়ে অন্তরে জায়গা দিয়েছ? ওই পতিতার কাছে শরীরের সাথে সাথে আমার নামের ভালোবাসাটুকুও বিলিয়েছ তুমি? চোখের ধোঁকা মানুষকে কতটা নিকৃষ্ট পর্যায়ে পৌঁছাতে পারে সেটার প্রমাণ রওশন ওয়াসিস। নিজের ভুলগুলো স্বীকার করার বদলে আদ্রিতা ওয়াসিসদের ওপর চড়াও হন তিনি। এক পর্যায়ে মারধর শুরু হয় এবং রওশন ওয়াসিস গুরুতরভাবে আহত করে ফেলেন নিজের স্ত্রীকে। হুঁশে আসতে ঘর ছেড়ে বেরোতে নিলে দেখেন দরজার কাছে রোবটের নয় দাঁড়িয়ে আছে প্রিমা। তিনি মেয়েকে বোঝাতে এগিয়ে গেলে প্রিমা জোরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। রওশন ওয়াসিস মেয়েকে থামাতে পারেননি। প্রিমা ছুটে যায় মায়ের কাছে। মেয়ের আহাজারিতে টিকতে না পেরে আদ্রিতা ইসলামকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন রওশন ওয়াসিস। এরপর নাহার ওয়াসিসদের সাথে দেখা করতে বেরিয়ে পড়েন। তিনি ঘুরাক্ষরেও টের পাননি বদরাগী প্রিমা ঠিক কী কাণ্ড ঘটিয়ে ফেলবে। অসুস্থ মাকে হসপিটালে রেখে অতিমাত্রায় রেগে থাকা প্রিমা সোজা হাজির হয় নাহার ওয়াসিসদের বাড়িতে। বাবা মায়ের ঝগড়ার মাঝে খুব ভালো মতো এই নামটা শুনেছিল প্রিমা। ক্ষণে ক্ষণে ঘৃণায় গা গুলে ওঠে তার। বাসার ভেতর প্রবেশ করতে গার্ডস বলে নাহার নেই, কেবল নিহারিকা বাসায় আছে। জবাব চাওয়ার পরিপ্রেক্ষিতে সে হুঁশ হারিয়ে ছুটে যায় উপরে। ছাদের দরজার কাছে আসতেই তার কানে বাজে কিছু কথা। নিহারিকা ক্রন্দনরত স্বরে কাউকে বলছে, নিকোলাস, আমি প্রেগনেন্ট। আমার প্রেজেন্ট হাজব্যান্ড জানে এটা তার বাচ্চা। তুমি প্লিজ ঝামেলা পাকিও না। পাপার বদলা নিতে আমি মিথ্যার আশ্রয় নিয়ে ওর সাথে সম্পর্কে জড়ালেও সত্যিকার অর্থে তাকে ভালোবেসে ফেলেছি আমি। আমাকে রেহাই দাও তোমরা প্লিজ। শুনে গাটা গুলিয়ে ওঠে প্রিমার। কথায় আছে, বৃক্ষ পরিচয় তার ফলে মেলে। এদের মা মেয়ের অবস্থাও হয়েছে সেম। প্রিমা খুব ভালো মতো জানতো তার চাচি কিংবা চাচাতো বোনের চরিত্র খুব একটা সুবিধার নয়। বিধায় তাদের সাথে কোনো রূপ সম্পর্ক রাখার প্রয়োজন বোধ করেনি সে। 2 ঈদে ক্ষণিকের জন্য সকলে সমবেত হয় গ্রামের বাড়িতে। অতটুকুন পরিচয় কেবল ছিল, কিন্তু এই সামান্য পরিচয় তার বাবা মায়ের সম্পর্কে এত বড় বিচ্ছেদ ডেকে আনবে সেটা ঘুণাক্ষরেও টের পায়নি বেচারি। রাগের মাথায় সে ধূপধাপ পা ফেলে নিহারিকার কাছে গিয়ে বলে, লজ্জা করে না তোমাদের? এত নোংরা মানসিকতার সম্পন্ন মানুষ হয় সেটা তোমাদের না দেখলে জানতাম না। অসময়ে প্রিমাকে থেকে ভূত দেখার মতো চমকে ওঠে নিহারিকা। বলে, তুমি এখানে? প্রিমা চড়া গলায় বলে, এসে অসুবিধা করে ফেললাম? সব শুনে ফেলেছি আমি, এবার সত্যিটা রিভাল করব। নিহারিকা অসহায় কণ্ঠে বলে, প্লিজ এসব বলিস না। মানছি আমি খারাপ ছিলাম, কিন্তু বিশ্বাস কর শানের ভালোবাসা আমায় পাল্টে দিয়েছে। প্রিমার কণ্ঠে এক রাশ ঘৃণা মিশিয়ে বলল, তোদের মতো চরিত্রহীনকে আর যাই হোক বিশ্বাস করা যায় না। আমার আব্বু আম্মুর সংসারটা কেন নষ্ট করলি তোরা? এভাবে চলতে থাকে তাদের প্রশ্ন এবং উত্তরের লড়াই। এক পর্যায়ে দোষ ঢাকতে উত্তেজিত হয়ে পড়ে নিহারিকা। প্রিমাও আক্রোশে ফেটে পড়ে, পাল্টা আক্রমণ করে বসে। ফলস্বরূপ ছাদ থেকে সোজা নিচে সুইমিং পুলে পড়ে যায় নিহারিকা। প্রিমা হতভম্ব হয়ে নিচে যাওয়ার জন্য ছুট লাগায়, কিন্তু মেড ডোরের কাছে আসতেই থমকে যায় তার পদযুগল। 2 তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িটা সিঁড়ি বেয়ে নিচে নামতে প্রায় 15 মিনিট সময় লেগেছে প্রিমার, কিন্তু এর মাঝে অত বড় দুর্ঘটনা ঘটে যাবে সেটা পরিকল্পনাও করেনি সে। গেটের কাছে আসতেই দেখে আশরাফ ওয়াসিস এবং আরবিদ সহ তাদের পার্সোনাল 2 জন গার্ডস নিহারিকাকে ঘিরে দাঁড়িয়ে আছে। গেটের সামনে দাঁড়ানো গার্ডসরা মাটিতে লুটিয়ে পড়ে আছে। ওপর থেকে পুলে পড়ায় নিহারিকার তেমন কোনো ক্ষতি হয়নি, সামান্য পানি খেয়েছে, সেফ। কিন্তু অর্ধ অচেতন মেয়েটাকে হাত পা বেঁধে উপুর করে শুইয়ে রাখার লজিকটা প্রিমার বোধগম্য হলো না। সে এগিয়ে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে ভয়াল এক দৃশ্য দেখে থমকে গেল প্রিমা। নিহারিকার মাথার কাছে বসে আশরাফ ওয়াসিস বলছিলেন, শানকে বরবাদ করতে
পাঠিয়েছিলাম তোমায়, কিন্তু তুমি দেখি নিজেই বরবাদ হয়ে গেছো, একদম মায়ের চরিত্র পেয়েছো। এজন্যই আমাদের বদনাম রটানোর আগে তোমায় দুনিয়া থেকে সরিয়ে দেওয়াটাই বেস্ট অপশন মনে হলো আমার। অতঃপর কোনো কথা না বলে নীহারিকার মাথায় সজোরে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে থাকলেন আশরাফ ওয়াসিফ। মেয়েটা যতক্ষণ না ছটফটিয়ে শান্ত হলো তার আগে পর্যন্ত অনবরত মারতে থাকলেন। মার্ডারকে অ্যাক্সিডেন্টাল ইস্যু সাজাতে বেশি বেগ পেতে হবে না ওনার, কারণ একটু আগে নীহারিকা মাথা ঘুরিয়ে উপর থেকে পড়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে পড়ে অকালে প্রাণ হারিয়েছে নীহারিকা ওয়াসিফ। বলা বাহুল্য আশরাফ ওয়াসিফ জানতেন না প্রিমার উপস্থিতি। ওদিকে প্রিমা এই দৃশ্য দেখে নিজের প্রাণ বাঁচাতে সাবধানী পায়ে ছুটে যায় পেছনে এক্সিট এন্ট্রান্সের দিকে। সবার চোখ পাকে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও নিয়তি তাকে ছাড় দেয়নি। একজন দক্ষ হ্যাকার ভিডিও ডিলিট করার সময় ছাদের ক্যামেরার ধারণকৃত দৃশ্যটা আশরাফ ওয়াসিফকে দেখালে তিনি বাঁকা হেসে আর একটা চমৎকার প্ল্যান সাজান। সাক্ষাৎ শেষে নাহার এবং রওশন ওয়াসিফ যখন বাড়ি ফেরে তখন গেটের সামনে 3টা লাশ দেখেন। মেয়ের মৃতদেহ দেখে নাহার ওয়াসিফ কান্নায় ভেঙে পড়েন। কি থেকে কি হয়ে গেল কেউ বুঝে উঠতে পারেনি। তাদের কান্নাকাটি দেখে ভেতর থেকে দীপ্ত পায়ে বেরিয়ে আসে আশরাফ চৌধুরী। আফসোসের কণ্ঠে বলে, আহারে, কাঁদছো কেন তোমরা? কর্মফলের শাস্তি পাচ্ছ, সেটা বোঝো না? রওশন ওয়াসিফ মুখ তুলে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলেন, কি বলছো ভাইয়া? আশরাফ ওয়াসিফ ভাবলেশীন কণ্ঠে বললেন, তোমাদের পরকীয়া ধরা পড়ায় রাগের বশে প্রিমা এসে নীহারিকাকে মেরে ফেলেছে। বিশ্বাস না হলে প্রমাণ দেখো। কতটুকু বলে হাতের ফোনটা বাড়িয়ে দিলেন তাদের দিকে। নাহার এবং রওশন ওয়াসিফ ভিডিওটা দেখে থমকে গেলেন। আশরাফ ওয়াসিফ ফোনটা কেড়ে নিয়ে বললেন, বহুত নাটক দেখেছি, প্রচুর অপেক্ষা করেছি, আর পসিবল হচ্ছে না। এবার আসি কাজের কথায়। সবে মেয়ে হারিয়েছ, কিন্তু এরপর সম্মান, সম্পদ সব কিছু হারাবে। আর যদি আমার কথা শোনো তবে বেঁচে যাবে। নাহার যেন হতবিহল হয়ে গেছেন। রওশন ওয়াসিফ হতভম্ব কণ্ঠে শুধালো, এসব কি বলছো ভাইয়া? আশরাফ ওয়াসিফ সাসপেন্স না রেখে বলল, তোর কোম্পানির দিকে বহুদিন ধরে নজর ছিল আমার, তাই নাহারকে তোর পেছনে লাগিয়েছিলাম। এই জোচ্চোর মহিলা তোকে পেয়ে আমাদের ডিলটা ভুলে গেছে, তাই উপরন্ত না পেয়ে আমাকেই মাঠে নামতে হলো। তোদের সুখী মুহূর্তের খুব চমৎকার একটা ভিডিও আমার কাছে আছে। তোর কোম্পানির সহ যাবতীয় সম্পত্তি আমার নামে হস্তান্তর না করলে খুব সুন্দর মতো সেই সব ভাইরাল করা হবে। রওশন ওয়াসিফ বিহল চোখে চাইলেন মেজ ভাইয়ের দিকে। মেয়ের লাশ বুকে চেপে রাখা নাহার ওয়াসিফ গর্জন করে বললেন, গিরগিটির বাচ্চা, কি ভেবেছিস তুই? তোকে আমি চিনি না? তোর এই লোভী মন মানসিকতা আগে থেকেই জানা ছিল আমার। ভুলে যাস কেন? একান্ত মুহূর্ত এক সময় আমরাও কাটিয়েছি। সেই সবের সাথে আমাদের ঘৃণ্য পরিকল্পনার সমস্ত ভিডিও আমার কাছে আছে। আমি বরবাদ হলে তুইও বাঁচবি না, কথাটা মাথায় রাখিস। নাহার ওয়াসিফের কথাগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করলেন আশরাফ ওয়াসিফ। তার ড্রাগসের ব্যবসা বেশ ভালো চলছে। বেশ লাভ করতে গিয়ে অর্জিত সম্পদ তিনি হারাতে চান না। ওদের দিকে শেষবারের মতো একবার তাকিয়ে হাল ছেড়ে দিয়ে গার্ডের লাশ দুটো নিয়ে তিনি প্রস্থান করলেন। সকলের কথা শুনে রওশন ওয়াসিফের মাথা আউলিয়া যায়। তিনি কত বড় মোহে ডুবেছিলেন সেটা পরিশেষে টের পান। নিজের করা অন্যায়গুলো অজান্তেই মস্তিষ্কে ভেসে ওঠে, কিন্তু ততক্ষণে বহু দেরি হয়ে গেছে। নাহার ওয়াসিফ মেয়ের লাশ বুকে চেপে ধরে রওশন ওয়াসিফের উদ্দেশ্যে বললেন, তোমার মেয়ের জন্য আমার কোল খালি হয়েছে, ওকে আমি ছাড়ব না, নিজের হাতে খুন করব ওকে। রওশন ওয়াসিফ চোখ মুখ শক্ত করে কিছু একটা ভাবলেন। নীহারিকার লাশটা ছিটকে ফেলে নাহারের বাহু টেনে ধরে কঠোর গলায় বললেন, তোমার মেয়ের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যাও, বিনিময়ে আমার স্ত্রীর খেতাব পাবে তুমি।
আমার অর্থ সম্পত্তি সব তোমার নামে করে দেব আমি। আমার ওপর এবং আমার সম্পত্তির ওপর কেবল তোমার রাজত্ব থাকবে। যদি আমার শর্ত না মানো তবে পুরো দেশবাসীর কাছে আমি স্বীকারোক্তি দেব যে আমাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় তোমার মেয়েকে আমি মেরে ফেলেছি। সবাই জানবে মাশরাফি ওয়াসিসদের সতী সাবিত্রী স্ত্রীর নোংরা রূপ। ভেবে দেখো কি করবে। নাহার চিন্তায় পড়ে যায়। সবে পলিটিক্সে প্রবেশ করেছে সে, এখনই এত বড় স্ক্যান্ডেল তার কেরিয়ার ডুবিয়ে ছাড়বে। নিহারিকার প্রতি তেমন একটা টান তার কোনো কালেই ছিল না। নিজের লাইফ নিয়েই আজীবন ব্যস্ত থেকেছে সে। সবটা ভেবেচিন্তে স্বার্থপর নাহার ওয়াসিস্ট মেনে নিল সবটা। এরপর সময়ের সাথে সবটা পরিবর্তন হয়ে যায়। রওশন ওয়াসিস্ট দেনমোহরের 20 লক্ষ টাকা বুঝিয়ে দিয়ে হসপিটালের কেবিনে দাঁড়িয়ে আদ্রিতা ইসলামকে ইসলামী শরিয়ত মতো ডিভোর্স দেন। এর পরিপ্রেক্ষিতে আদ্রিতা ইসলাম কিচ্ছু বলেননি। একজন চরিত্রহীন লোকের সাথে সংসার করা তার পক্ষেও সম্ভব ছিল না। বিধ্বস্ত প্রিমা কেবল অপলক দৃষ্টিতে চেয়ে দেখে নিজের নির্মম পরিণতি। ফারজানা শত চেষ্টা করেও তাকে সামলাতে পারেনি। রওশন ওয়াসিস্টের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বলেছিল, একটা খুনের গুনাহ যদি মাফ করা হতো তাহলে ভিকটিম তুমি হতে, আর লোক সমাজ বাবার হত্যাকারী আসামি হিসেবে আমাকে চিনত। প্রিমার কথাটা শুনে রওশন ওয়াসিস্টের পাশে দাঁড়ানো নাহার চিল্লিয়ে বলল, তুই একটা খুনি, এটা আবার নতুনভাবে জানার কি আছে? ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে আমার মেয়েটাকে মেরে ফেলেছিস তুই। নাহারের কথার পরিপ্রেক্ষিতে আদ্রিতা ইসলাম চিল্লিয়ে বললেন, একদম অহেতুক অপবাদ দেবে না, আমার মেয়ে কিছুই করেনি। নাহার ওয়াসিস দ্বিগুণ স্বরে চেঁচিয়ে বলে, আমি নাহার স্পষ্টভাবে সত্য বলার ক্ষমতা রাখি। তোদের মতো অপরাধ লুকোনো আমার স্বভাবে নেই। কথাটা বলে একটা ফোন এগিয়ে দেয় আদ্রিতা ইসলামের হাতে। ফোনের ভিডিওটা দেখে স্তব্ধ আদ্রিতা ইসলাম মেয়েকে জিজ্ঞেস করে, এটা সত্যি? প্রিমা ভয়ে জড়সড় হয়ে বলে, না আম্মি, বিশ্বাস করো। আর কিছু বলার পূর্বে সজোরে একটা থাপ্পড় পড়ে প্রিমার গালে। আদ্রিতা ইসলাম ক্ষুব্ধ স্বরে চেঁচিয়ে বলেন, বাপের মতো মিথ্যা বলা শিখেছ? আমিও কাকে কি প্রশ্ন করছি? যে বংশের রক্ত বয়ে যাচ্ছে তোমার শিরায়, তাদের মতো স্বভাব আচরণ হবে না তো কি কার মতো হয়? প্রিমা অবাক চোখে তাকিয়েছিল মায়ের দিকে। আদ্রিতা ইসলাম তোয়াক্কা করেননি। তিনি নিজের রাগ মেটাতে যা তা বলতে থাকেন মেয়েকে। প্রিমা কেবল ঘৃণার দৃষ্টিতে দেখতে থাকে রওশন ওয়াসিস্টকে। তিনি দ্বিরুক্তি করেননি, নীরবে সয়ে নিয়েছেন মেয়ের ঘৃণাটুকু। একটু সুস্থ হতে আদ্রিতা ইসলাম মেয়েদের নিয়ে পাড়ি জমান অন্য একটি শহরে। সময় পেরোতে থাকে, কিন্তু তাদের মা মেয়ের সমীকরণ পরিবর্তন ঘটেনি। আদ্রিতা ইসলাম মনে প্রাণে বিশ্বাস করত ওনার মেয়ে কেবল ওনার জন্যই খুন করে এসেছে। নিজের প্রিয় মানুষটার থেকে ধোঁকা পাওয়ার আদ্রিতা ইসলাম ভেতরে ভেতরে ভীষণ ভেঙে পড়েছিল। মানসিক ট্রমার মধ্যে যাচ্ছিলেন বিধায় নানা সময়ে প্রিমার সাথে নানা ধরনের উদ্ভট আচরণ করতেন। ছোট প্রিমার মন এতে বিক্ষিপ্ত হয়ে পড়ে। এক সময় নিজেকে ডিফেন্ড করলেও একটা পর্যায়ে সে ভীষণ রকমের শান্ত হয়ে পড়ে। হাজারটা অভিযোগ করেও তার মুখ থেকে টু শব্দ বের করা যেত না। বহমান সময় তার নিজের গতিতে এগিয়ে যায়। প্রিমা যখন 10ম শ্রেণীর ছাত্রী, তখন আচমকা তার ফোনের প্রাইভেট নাম্বার থেকে একটা ভিডিও এবং হুমকি আসে। সেই এক অভিশপ্ত ভিডিও প্রিমার পিছুর ছাড়েনি দেখে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। শেয়ার করার মতো সাহস ছিল না বলে একা একা গুমড়ে মরতে থাকে। অপর পাশ থেকে মেসেজে বলা হয়েছিল, স্কুলের পেছনের কনস্ট্রাকশন সাইটে নির্জন ভবনে একান্তে দেখা না করলে এই ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। প্রিমা ভীষণ ভেঙে পড়ে। তার অবস্থা অবলোকন করে ফারজানা এগিয়ে আসে, তাকে জোর কণ্ঠে শুধায় সমস্যার ব্যাপারে। প্রিমা বাধ্য হয়ে সবটা খুলে বলে ফারজানাকে। সবটা শুনে ফারজানা নিজেও ভীত হয়ে পড়ে। এইসবে একটা কথাও যদি আদ্রিতা ইসলামের কানে যায় তবে রক্ষে থাকবে না। সারা রাত ভেবে ভেবে এক চমৎকার পরিকল্পনা সাজায় সে। নিজের খুব বিশ্বস্ত কজন মানুষকে জানিয়ে অতঃপর সকালবেলা প্রিমাকে নিজের সমস্ত প্ল্যান বুঝিয়ে বলে।
দুরু দুরু বুকে সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছায় প্রিমা। তাকে আসতে দেখে আরভিদ সহ তার 3 বন্ধু এগিয়ে আসে। প্রিমা কাঁপা কণ্ঠে বলে, কেন এসব করছো তুমি? আমি যে খুনটা করিনি তা তো তুমি জানো। তাহলে কেন ফাঁসাচ্ছিস আমাকে? নেশাগ্রস্ত আরভিদ এগিয়ে এসে বলে, তোর এই মাখনের মতো শরীরটা ভাগ আমার চাই। যে কোনো মূল্যে তোকে একবার কিংবা এক রাতের জন্য হলেও পেতে চাই আমি। এই জন্যই এত আয়োজন। আমার রানী হয়ে যা, একদম আদরে সোহাগে আভিজাত্যে পরিপূর্ণ করে দেব তোর জীবন। প্রিমা সরে আসে। কথার তোপে আরভিদের আসল উদ্দেশ্য বের করে যেটা বিল্ডিংয়ের পিলারের পেছনে লুকিয়ে থাকা ফারজানা খুব সতর্কতার সহিত ভিডিও করে। এরপর 8 জনের একটা দল বেরিয়ে আসে আরভিদ সহ ওর বাকি সাঙ্গপাঙ্গদের বেশ ভালো খাতির যত্ন করে। মার খেয়ে ওরা জ্ঞান হারানোর মতো অবস্থায় আসলে ফারজানা তার ফ্রেন্ডদের সরে আসতে বলে এবং আরভিদের দিকে ঝুঁকে ওর বুকের উপর পা রেখে বজ্রকণ্ঠে বলে, আমি ফারজানা, যতদিন জীবিত আছি ততদিন আমার বোনের দিকে কোনো জানোয়ারের দৃষ্টি পড়তে দেব না। যে অশুভ হাত তাকে কলঙ্কিত করার চেষ্টা করবে তার সমগ্র দেহাবয়ব ধ্বংসস্তূপে পরিণত করতে দ্বিতীয়বার ভাবব না আমি। বাসায় গিয়ে নিজের প্রাইভেট নাম্বারটা চেক করিস। তোর সন্দেশ খাওয়ার ভিডিওটা বিস্তারিত বর্ণনা সহ খুব সুন্দর মতো শ্যুট করে পাঠিয়েছি। কথাগুলো শেষ করে প্রিমাকে নিয়ে বেরিয়ে এসেছিল ফারজানা। ভেবেছিল তাদের কষ্টের দিন এখানেই শেষ। আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের জীবনে ঝড় তুলতে পারবে না। কিন্তু সুখ কি আর দুঃখিনীর কপালে ধরা দেয়? বাসার কাছাকাছি আসতে দেখে অসংখ্য মানুষ জড়ো হয়ে আছে তাদের বিল্ডিংয়ের নিচে। কম্পমান বুকে ভিড় ঠেলে নিজেদের ঘরের ভেতর প্রবেশ করতেই দেখে ড্রয়িং রুমের ফ্যানের সাথে লটকে আছে আদ্রিতা ইসলামের মরদেহ। প্রিমা ভীষণ বড় ধাক্কা খায় দৃশ্যটা দেখে। ফারজানার সাথে সাথে হাউমাউ করে কেঁদে ওঠে। বাঙালি মানুষ তামাশা দেখতে ওস্তাদ। কতক্ষণ যাবৎ তারা দেখেছে অথচ লাশটা নিচে নামানোর প্রয়োজন বোধ করেনি কেউ। ফারজানা ছুটে যেতে নিলে কিছু মহিলা তাদের আটকে বলে, পুলিশ না আসলে লাশে হাত দেওয়া যাবে না। ফারজানা আর এগোতে পারে না। থম মেরে এক দৃষ্টিতে লাশের দিকে তাকিয়ে থাকে। প্রিমাকে ঝাঁকিয়ে বলে, পাথরের মতো বসে আছিস কেন? কাঁদিস না কেন? কি হলো তোর? দোহাই লাগে, আল্লাহ আমাকে এতিম করে তুইও চলে যাস না। প্রিমার বোধহয় এবার টনক নড়ে। সে অস্ফুট স্বরে বলে, চোখে আমি দোষী রয়ে গেলাম বউ। সে জানল না তার মেয়ে খুনি নয়। সে ভুয়ো প্রমাণ দেখে আমাকে অবিশ্বাস করে গেল, কিন্তু সঠিক তথ্য জেনে আমায় বুকে টেনে নিল না। মায়েরা এতটাও নিষ্ঠুর হয় বুবু? প্রত্যুত্তর দিতে পারেনি ফারজানা। ঘণ্টাখানেক পর পুলিশ আসে, লাশ নামানো হয়। ঘর তল্লাশি করতে বেরিয়ে আসে আসল তথ্য। আদ্রিতা ইসলাম পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও মেডিসিন এবং থেরাপি না নেওয়ায় পুনরায় ক্যান্সার তার শরীরে বাসা বাঁধে। ট্রিটমেন্টের টাকা এবং যন্ত্রণাদায়ক জীবন থেকে মুক্তি পেতে চরম পর্যায়ে ডিপ্রেশনে ভোগা আদ্রিতা ইসলাম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। শেষ চিরকুটে লিখে গেছেন, এক বিষাক্ত ধোঁকা আমার সমস্ত অনুভূতি বাজেয়াপ্ত করে নিয়েছিল। কত চেষ্টা করেছি কিন্তু রুক্ষ আচরণের বদলে একটুখানি স্নেহ মাখিয়ে কথা বলতে পারিনি। শত প্রচেষ্টার পরও তোমাদের অল্প একটু ভালোবাসতে পারিনি। বড্ড কষ্ট দিয়েছি তাই না? ভুলে যেও না ওসব। রোজ আমায় অভিশাপ দিও। বুকে একরাশ আক্ষেপ জন্মিয়ে রেখো। আমার নামটা স্মরণে আসতেই যেন মস্তিষ্কে হাজারটা অভিযোগ জমে। এতটা অভিমান পুষে রেখো। আমার শেষাক্ত কর্ম মনে পড়লে যেন বিরক্তিতে মনটা তেতো হয়ে ওঠে। এতটা ঘৃণা করো, তবুও আমায় ভালোবেসো না কেমন? খারাপ মানুষ হিসেবে বদদোয়া দিলাম। দুঃখের অন্তিমে অজস্র সুখের পায়রা তোমাদের ঘরে ঘাঁটি গেড়ে বসুক। হাজার অবহেলা কিংবা অবজ্ঞাতেও কেবল তোমাদের কাছেই নিজের সুখ খুঁজুক। নিষ্ঠুরতম মানবিনী।
চিরকুটটা পরে আরও থমথমে হয়ে উঠল প্রেমার মুখাবয়ব। আদ্রিতা ইসলামের লাশ নামিয়ে শেষে গোসল দেওয়া হয়, কিন্তু শেষকৃত্যের জন্য কাউকে পাওয়া যায় না। আত্মহত্যার লাশের জানাজা পড়তে সরাসরি নাকচ করে দেন মসজিদের ইমাম সাহেব। প্রায় 10 ঘন্টা লাশ নিয়ে বসে থাকার পর পরিশেষে এতিমখানায় খবর দেওয়া হলে সেখান থেকে কয়েকজন পুরুষ এসে নিজের দায়িত্বে দাফনের কাজ শেষ করে। প্রিমা অনুভূতিহীনের মতো দেখতে থাকে পুরো দৃশ্যটা। সময় পেরোনোর সাথে সাথে তার হুঁশ ফেরে। মাটির আস্তরণের নিচে তার মমতাময়ী শেষ অস্তিত্ব রয়েছে কথাটা মস্তিষ্কে নাড়া দিতে গগন বিদারী চিৎকার দিয়ে কেঁদে ওঠে প্রিমা। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কখনো জীবন থেমে থাকে না। সেই ঘটনার পরদিনই সেই বাসা ছেড়ে অন্যত্র বাসা নেয় ফারজানা। নতুন বাড়িতে নতুন আঙ্গিকে শুরু হয় তাদের স্ট্রাগল। সময় পেরোনোর সাথে সাথে নিজেদের নিয়তি আবার কখনো পরিস্থিতির সাথে লড়াই করে টিকিয়ে রাখে নিজেদের অস্তিত্ব। ডকুমেন্টের সাথে অ্যাটাচ যাবতীয় প্রমাণগুলো দেখতেই বুকটা কেঁপে উঠল আরশিয়ানের। 2 হাতে মুখ ঢেকে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করল। ইস্তিরাজ তার অবস্থা দেখে ওর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? আরশিয়ান আর্তনাদ করে বলল, নারীরা এত নিখুঁত ছলনাময়ী কেন? আমার গোটা একটা জীবন তাকে ভালোবেসে উৎসর্গ করেছি, অথচ আজ তার মৃত্যুর এতগুলো বছর পর জানতে পারছি তার সন্তানের পিতা আমি নই, বরং অন্য পুরুষ ছিল। ইস্তিরাজের কাছে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। সে কেবল ধীর কণ্ঠে বলল, নিজেকে সামলানোর চেষ্টা কর। অতীত বদলানোর ক্ষমতা আমাদের নেই শান, বর্তমান নিয়ে ভাব। পিচ্চির অবস্থা দেখেছিস? মেয়েটা শেষ ভরসা তুই। এভাবে ভেঙে পড়িস না। আগে বাসায় গিয়ে এই সুসংবাদটা সবাইকে দে। জীবনের কলুষিত অধ্যায় যত উন্মুক্ত করবি তত দুর্গন্ধ ছড়াবে। প্লিজ ভাই, আর সময় নষ্ট করিস না। আরশিয়ান শুনল কিয়ৎক্ষণ, চুপ করে থেকে নিজেকে বোঝালো অনেক কিছু। অতঃপর কোনো কথা ছাড়াই গাড়ি টান দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চৌধুরী বাড়ির মূল ফটকে পৌঁছে গাড়ি পার্ক না করে ভেতরে প্রবেশ করল। পেছনে ইস্তিরাজও এসেছে। আরশিয়ান ভেতরে ঢুকেই দেখল ডাইনিং টেবিলে বিকেলের হালকা নাস্তার আয়োজন চলছে। এই মুহূর্তটায় ঠিক মনে হলো আরশিয়ানের। সরাসরি আরিয়ান চৌধুরীর সামনে বসে বলল, আব্বু, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। আরিয়ান চৌধুরী থমথমে কণ্ঠে বললেন, আপাতত শোনার ইচ্ছা নেই আমার, যা বলার রাতে। আরিয়ান চৌধুরীকে মাঝপথে থামিয়ে আরশিয়ান চিন্তিত কণ্ঠে শুধালো, কি হয়েছে আব্বু? আরিয়ান চৌধুরী না চাইতেও বিবশ কণ্ঠে বললেন, প্রিমা ভীষণ অসুস্থ। আরশিয়ান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে ওনার? অসুস্থ হলে বাসায় নিয়ে বসে আছো কেন? হসপিটালে? আরশিয়ান কথা শেষ করার পূর্বে আফিয়া চৌধুরী গগন বিদারী চিৎকারে থমকে যায় উপস্থিত প্রত্যেকে। সকলের কানে বাজে এক মমতাময়ীর নির্মম আহাজারি, আল্লাহ গো, কি হয়ে গেল আমার বাচ্চার? চোখ খোলো মা, কত রক্ত আল্লাহ! হসপিটালের করিডোর জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। আইসিইউয়ের বাইরে বসে আছে আরশিয়ান এবং চৌধুরী বাড়ির বাকি সদস্যরা। আরশিয়ানের মুখে লেপ্টে রয়েছে এক রাশ আতঙ্ক এবং উৎকণ্ঠা। দেওয়ালে মাথা ঠেকিয়ে ধৈর্য ধারণের বৃথা প্রচেষ্টা চালাচ্ছে অনবরত। চোখের সামনে ভেসে উঠছে কিছুক্ষণ আগে সেই বিভীষিকাময় মুহূর্ত। আফিয়া চৌধুরী চিৎকার শুনে প্রিমার ঘরের সামনে যাওয়ার পর ভেতরকার দৃশ্য দেখে থমকে দাঁড়ায় আরশিয়ান। আফিয়া চৌধুরী কোলের মধ্যে প্রিমার নিস্তেজ শরীরটা আঁকড়ে ধরে আহাজারি করছিলেন। ওনার বাম হাতটা মেখেছিল রক্তিম তরলে। আরশিয়ান হতভম্ব হয়ে হাঁটু গেড়ে বসে প্রিমার পালকের ন্যায় শরীরটা নিজের আওতায় নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে শুধায়, ওনার কি হয়েছে আম্মু? এত রক্ত কোত্থেকে আসলো? আফিয়া চৌধুরী হাউ মাউ করে কেঁদে উঠলেন। বললেন, ওয়াশরুমে থেকে বেরিয়ে এসে দেখি ও ফ্লোরে পড়ে আছে। মাথায় শক্ত একটা কাঁকড়া দেওয়া ছিল। জ্ঞান হারিয়ে ফ্লোরে
পড়ে মাথায় জখম হয়েছে, রক্তপাতের উৎস সেটাই। কিন্তু ওর শরীরটা একদম ঠান্ডা হয়ে আসছে আব্বু। কান্নার তোড়ে ঠিকমতো কথা বলতে পারছে না আফেয়া চৌধুরী। ততক্ষণে বাকিরা উপস্থিত হয়েছে সেখানে। আরিয়ান চৌধুরী প্রিমার পায়ের কাছে বসে বললেন, আম্মা, ও আম্মা, ভয় দেখাচ্ছেন আমাদের? আপনার বাবাই ভীষণ ভয় পেয়েছে আম্মা, এবার চোখ খুলুন তো। প্রিমার অবস্থা দেখে সকলেই হকচকিয়ে উঠেছে। তার মধ্যে স্থিরাজ ভিড় ঠেলে সামান্য সামনে এগিয়ে এসে বলল, কি হয়েছে দেখি। আর্শিয়ান হতবিহ্বল। প্রিমার মাথা থেকে নিঃসৃত রক্তিম তরল তার হোয়াইট কালার শার্টের বাহুতে নিখুঁতভাবে নিজের ছাপ ফেলে যাচ্ছে, অথচ সেই দিকে আর্শিয়ানের খেয়াল নেই। সে কেবল নীরবে দেখে যাচ্ছে প্রিমার চেতনাশূন্য মুখশ্রী, যেন আজমের তৃষ্ণা মেটাচ্ছে। প্রিমার প্রাথমিক চেক আপ করে ইস্তিরাজ ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, দেরি করিস না ভাই, দ্রুত হসপিটালে না নিলে আমরা ওনাকে বাঁচাতে পারবো না। জলদি বেরিয়ে পড়, আমি এমার্জেন্সি টিমকে রেডি থাকতে বলছি। ইস্তিরাজের কথায় আর্শিয়ানের হুঁশ ফেরে। প্রিমাকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে যায় সে। তার পেছনে ছুটে যায় কন্দরনরত আফিয়া চৌধুরী এবং বাকিরা। ইস্তিরাজ ছুটে চলে যায় নিজের গন্তব্যের দিকে। আইসিইউ দরজা ঠেলে ডক্টরকে বেরোতে দেখে সকলে নিজের অবস্থান থেকে উঠে দাঁড়ালো। ডক্টর সবার উৎকণ্ঠা দেখে বললেন, পেশেন্টের কন্ডিশন আপাতত স্টেবল, কিন্তু ওনাকে পরবর্তী 72 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। আরিয়ান চৌধুরী আতঙ্কিত স্বরে শুধালেন, কি হয়েছে আমার মেয়ের? ডক্টর স্মিত হেসে বললেন, আপনার মেয়ে আর ছোট্টটি নেই আঙ্কেল। আপনাদের জন্য বিরাট খুশির সংবাদ নিয়ে এসেছে। মিসেস প্রিমা প্রেগনেন্ট, এবং আরও বেশির খুশির সংবাদ হলো শি ইজ গোয়িং টু বি আ মাদার অফ 3 চাইল্ড। ইটস আ ট্রিপলেট প্রেগনেন্সি। ডক্টরের কথাটা বজ্রপাতের ন্যায় আঘাত হানল। উপস্থিত সকলে হতভম্ব চোখে একবার ডক্টর এবং আরেকবার আর্শিয়ানের দিকে তাকালো। আর্শিয়ান নিজেও অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে ডক্টরের দিকে। ডক্টর সবার রিয়াকশন দেখে গলা খাঁকড়ি দিয়ে বললেন, পেশেন্টের হাজবেন্ডকে কাইন্ডলি আমার কেবিনে পাঠিয়ে দিন। পেশেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার আছে। কথাটা বলে ডক্টর প্রস্থান করেন। আর্শিয়ান হতভম্ব মুখে ডক্টরের কেবিনের দিকে এগিয়ে যায়। সত্যটা হজম করতে কষ্ট হচ্ছে তার। অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে, অতঃপর বাসর, এখন আবার প্রেগনেন্সি। তার জীবনে স্বাভাবিকভাবে কিছু আদৌ ঘটবে? নিজেকে গালি দিয়ে আর্শিয়ান বিড়বিড়িয়ে বলল, স্বাভাবিকভাবে হওয়ার মতো আর কিছু বাকি আছে? জীবনের 3টা গুরুত্বপূর্ণ কাজই কমপ্লিট। ডক্টরের কেবিনের বাইরে দাঁড়িয়ে আর্শিয়ান বুক ভরে শ্বাস টানে। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, এরকম আগে কখনো হয়নি। এদিকে চিন্তা কাজ করছে, অন্যদিকে অনাবিল আনন্দে বক্ষপট আন্দোলিত হচ্ছে। নিজেকে সামলে সে ডক্টরের কেবিনে প্রবেশ করল। ডক্টর এক পলক তার দিকে তাকিয়ে বসতে বলে গম্ভীর মুখে বললেন, আপনি মিসেস প্রিমার হাজবেন্ড? আর্শিয়ান গম্ভীর কণ্ঠে বলল, জি। ডক্টর রিপোর্টে চোখ বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইস্তিরাজ স্যার আমাকে আগেই ওয়ার্নিং দিয়েছিলেন আমি যেন ইনস্ট্যান্ট কোনো ব্যাড নিউজ আপনার ফ্যামিলিকে না দিই। সেই কথা রাখতে গিয়ে বাইরে কেবল পজিটিভ কথাগুলোই আমি শেয়ার করেছি, তবে আসল রিপোর্টটা এখন আপনাকে জানাতে যাচ্ছি। আর্শিয়ান ফাঁকা ঢোক গিলে ক্ষীণ কণ্ঠে বলল, জি বলুন। ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার ওয়াইফের প্রেগনেন্সিটা নর্মাল নয়। মেডিকেলের ভাষায় বলতে গেলে এটা একটা হাই রিস্ক প্রেগনেন্সি। উনি একসাথে ট্রিপলেট বহন করছেন, কিন্তু তাদের কারোরই অবস্থা ভালো না। সামান্য থেমে ডাক্তার আবারও বললেন, আপনার ওয়াইফ মেন্টালি এবং ফিজিক্যালি ভীষণ উইক, আর ফলস্বরূপ বাচ্চাদের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। দুজন মোটামুটি রেসপন্স করলেও আরেকটা ফিটাস একদম দুর্বল। আর কিছু সময় এভাবে পেরোলে হয়তো মিসক্যারেজে ওদের 4 জনকেই হারাতে হতো আপনাদের। আর্শিয়ান আঁতকে ওঠে। সে হড়বড়িয়ে বলে, হোয়াট?
আরশিয়ানের হতভম্ব অবস্থা দেখে ডাক্তার বললেন, শান্ত হন, আমি কেবল ফ্যাক্টগুলো বলছি। আরশিয়ান নিজেকে সামলে শীতল কণ্ঠে বলল, ফুল প্রেগনেন্সি জার্নিতে কোন বিষয়গুলো ফলো করলে ওনার কন্ডিশন বেটার হবে? ডক্টর ব্যস্ত কণ্ঠে বললেন, ওনার সকল টেস্টের রিপোর্ট এখনো আমাদের হাতে আসেনি, তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ওনার আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে। তাছাড়াও ভয়াবহ ডিপ্রেশনের রোগী তিনি। আপাতত ওনাকে মেন্টাল স্ট্রেস থেকে যথাসম্ভব দূরে রাখতে হবে। বাকি রিপোর্ট আসার পর আমি জানিয়ে দেব। আরশিয়ান আরও কিছুক্ষণ কথা বলা শেষে জিজ্ঞেস করল, আমি কি ওনার সাথে একবার দেখা করতে পারি? ডক্টর হতাশ কণ্ঠে বলল, দুঃখিত, এটা পসিবল নয়। আরশিয়ান কথা বাড়ালো না, কেবল মলিন মুখে বেরিয়ে আসলো কেবিন থেকে। লম্বা করিডোর পেরিয়ে আইসিইউ রুমের সামনে যেতেই দেখতে পায় ফারজানা আফিয়া চৌধুরীকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইস্তিরাজ ক্লান্ত চোখে পরখ করছে তার প্রিয়তমার ক্রন্দনরত মুখশ্রী। আরশিয়ান সামান্য এগিয়ে গিয়ে ধপ করে বসে পড়ে ইস্তিরাজের পাশে। আরশিয়ানকে লক্ষ্য করে আরিয়ান চৌধুরী এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কি বলল ডক্টর? আরশিয়ান বিরস কণ্ঠে বলল, বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে ওনার, রিপোর্ট আসলে সবটা সুষ্ঠুভাবে জানা যাবে। আরশিয়ানের কথা শুনে ফারজানা কান্না থামিয়ে এদিকে তাকিয়েছে। ইস্তিরাজ মনে মনে আরশিয়ানকে শখানেক গালি দিয়ে অসহায় চোখে ফারজানার ফোলা মুখশ্রীর দিকে তাকালো। ফারজানা সেই সবে তোয়াক্কা না করে ঝাঁঝালো স্বরে বলল, ও জানটা ভিক্ষা দেন এবার। প্রিমার কথা অমান্য করে স্টেটমেন্ট এবং যাবতীয় প্রমাণ তো আমি দিয়েই দিয়েছি, আর কি চাই আপনাদের? আরশিয়ান চোখ তুলে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, মিসেস প্রিমাকে হ্যান্ডওভার করার বিনিময়ে আপনার থেকে প্রমাণ চাওয়া হয়েছে? দীর্ঘদিন খোঁজ করার পরও কোনো কাঙ্ক্ষিত তথ্য না পেয়ে পরিশেষে সকলে ফারজানা স্টেটমেন্ট নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্ল্যান অনুযায়ী সেদিন রাতে ম্যানিপুলেটিভ ইস্তিরাজ খুব সহজেই ব্ল্যাকমেল করে তার কাছ থেকে তথ্য হাতিয়ে নেয়। ফারজানা কটমটে দৃষ্টিতে ইস্তিরাজের দিকে তাকিয়ে আরশিয়ানকে বলে, আজ থেকে প্রায় 2 মাস আগে আপনিই তাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। প্রিমা জোরপূর্বক থেকে গিয়েছিল নিজেকে নিরপরাধ প্রমাণ করার তাগিদে। আজ যখন সবটা পরিষ্কার, তাহলে আমার বোন ওখানে থাকবে কেন? আরশিয়ান খানিকটা ব্যথিত হলেও গম্ভীর স্বরে বলল, ভুল বোঝাবুঝি সব সম্পর্কেই হয়, আমাদের ক্ষেত্রেও হয়েছিল। আমি নিজের ভুলের জন্য অনুতপ্ত, কিন্তু অতিমাত্রায় ভালো মানুষই দেখিয়ে ওনাকে মুক্তি দিতে না পারার জন্য আমি দুঃখিত। আরশিয়ানের স্ট্রেট ফরওয়ার্ড কথায় ফারজানার মেজাজ খারাপ হলো। খানিকটা মেজাজ দেখিয়ে সে বলে উঠল, প্রিমাকে আপনার অনুভূতিহীন পুতুল মনে হয়? যখন মন চাই ছুঁড়ে ফেলবেন, আবার যখন মন চাই বুকে টেনে নেবেন, ফাজলামি করছেন? আরশিয়ান ধৈর্য রেখে কঠোর গলায় বলল, অনুভূতিহীন পুতুল মনে হতে যাবে কেন? উনি তো আমার অনাগত পুতুলদের আম্মা। বৈবাহিক সম্পর্কে রাগ অভিমান স্বাভাবিক ব্যাপার। ওনার অনুভূতি প্রকাশের অধিকার আমি ছিনিয়ে নিইনি। ফাজলামি করছি না, কেবল নিজের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছি। ফারজানা যেন রাগে মেজাজ হারিয়ে ফেলল। সে চিল্লিয়ে উঠে বলল, এত নির্বিকার আচরণ! আমার বোনটা আপনার ভুলের জন্য আজ মৃত্যুর সাথে লড়াই করছে, অথচ আপনার ভাবভঙ্গি দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। আপনি যদি ভেবে থাকেন আমি প্রিমাকে আবার ওই নরকে পাঠাবো, তাহলে আপনি ভুল ভাবছেন। আরশিয়ান তেড়া কণ্ঠে বলে উঠল, আপনি যদি ভেবে থাকেন মহানুভবতা দেখিয়ে আমার বউকে আমি যেতে দেব, তাহলে আপনিও ভুল ভাবছেন। ভুল যেহেতু করেছি সেহেতু ওনার দেওয়া শাস্তিও গ্রহণ করব, কিন্তু এইসব বিচ্ছেদ প্রসঙ্গ কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। তাদের চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে একজন ডক্টর এসে বললেন, এটা হসপিটাল, কাইন্ডলি আপনারা নীরবতা বজায় রাখুন। এতক্ষণ কপালে হাত ঠেকিয়ে তাদের ঝগড়া শুনছিল ইস্তিরাজ। ডক্টরের ওয়ার্নিং শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকা ফারজানাকে টেনে নিজের ব্যক্তিগত কেবিনে নিয়ে গেল ইস্তিরাজ। ফারজানা বাধা দিলেও ইস্তিরাজ সেটা গ্রাহ্য করেনি। মূলত এই হসপিটালটা ইস্তিরাজের মরহুম পিতার তৈরি করা। উত্তরাধিকার সূত্রে বর্তমান মালিকানা হয়েছে ইস্তিরাজ।
ফারজানাকে কেবিনে রেখে সেটা লক করে দিয়ে ইস্তিরাজ তাকে টেনে বেডে বসায়। তার পাশাপাশি খানিকটা দূরত্ব বজায় রেখে বসে ধীর কণ্ঠে বলে, রাগে হুঁশ হারিয়ে কি যাতা বলছেন সে খেয়াল আছে? ইস্তিরাজের ঘোলাটে দৃশ্য অবলোকন করে ফারজানা তাদের দাঁত চেপে বলে, সঠিক কথা বললে গায়ে ফোস্কা পড়ে তাই না? বন্ধুর পক্ষ নিচ্ছেন? সত্য হজম করতে কষ্ট হচ্ছে? ইস্তিরাজ চোখ বন্ধ করে শ্বাস টেনে দুর্বল কণ্ঠে বলল, বন্ধুর পক্ষে থাকলে আপনাকে মিসেস লাড্ডুর অসুস্থতার কথা জানাতাম। ফারজানা চুপ হয়ে যায়। ঘন্টা কয়েক আগে ইস্তিরাজ তার বাসার নিচে গিয়ে আকস্মিক তাকে ফোন করে। ফারজানা প্রথমে না ধরলেও ননস্টপ কল দেখে ধরতে বাধ্য হয়। ইস্তিরাজ তাকে নিচে যেতে বললে ফারজানা ঘাড় তেড়ামি শুরু করে। বাধ্য হয়ে ইস্তিরাজ জানায় প্রিমার অবস্থা। হতবিহ্বল ফারজানা জুবুথুবু হয়ে ছুটে আসে নিচে। ইস্তিরাজ পুরোটা রাস্তা তাকে নানা কথায় ভুলিয়ে রেখেছিল যেন তার প্যানিক অ্যাটাক না হয়। সত্যি বলতে ইস্তিরাজের অবদান অস্বীকার করার মতো নয়। ফারজানা খানিকটা শান্ত হয়ে বলল, ধন্যবাদ আপনাকে, কিন্তু মিস্টার আর্শিয়ানের কথা আমি মানব না। আপনি যদি ওনার পক্ষ টেনে কথা বলেন তাহলে সমস্ত কৃতজ্ঞতা ভুলে যেতে বাধ্য হব আমি। ইস্তিরাজ চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টেনে বলে, ঠিক আছে, ওসব নিয়ে পরে কথা হবে। এখন কৃতজ্ঞতার বদলে একটা উপকার করুন। ফারজানা ভ্রু কুঁচকে বলে, কি উপকার? ইস্তিরাজ রক্তিম চোখজোড়া ফারজানার সন্দিহান দৃষ্টিতে নিক্ষেপ করে ধীর কণ্ঠে বলে, বিছানায় পা তুলে কমফোর্টেবলি বসুন আগে। ফারজানা বোকার মতো তার কথা অনুসরণ করে পা ভাঁজ করে বসল। ইস্তিরাজ তড়িৎ গতিতে তার কোলে একটা বালিশ রেখে সেখানে মাথা এলিয়ে দিয়ে ধপ করে বেডে শুয়ে পড়ল। ফারজানা হকচকিয়ে উঠে তাকে সরিয়ে দিতে নিলে ইস্তিরাজ কণ্ঠে আকুতি মিশিয়ে বলল, মাথাটা ভীষণ ব্যথা করছে আমার, একটু চুলগুলো টেনে দেবেন? বেশি না, ঘন্টা দুয়েক ঘুমোবো জাস্ট। ফারজানা সরে আসতে গিয়েও থমকে গেল। ইস্তিরাজ তার জন্য যা কিছু করেছে তার কাছে এটা অতি নগণ্য একটা কাজ। অনিচ্ছা সত্ত্বেও ইস্তিরাজের মাথায় হাত রাখল। কপালের দিকটায় হাত রাখতেই সে চমকে উঠল, অবাক গলায় বলল, আপনার তো জ্বর এসেছে। ইস্তিরাজ ঘুম ঘুম কণ্ঠে হতাশা মিশিয়ে বলল, মেডিসিন নিয়েছি, সেরে যাবে, তবে বিয়ের পর কিন্তু মেডিসিন নিতে পারবো না। আমার যাবতীয় অসুখ বিসুখ সামলে নেওয়ার দায়িত্ব আপনাকে নিতে হবে। ইস্তিরাজের কথার মিনিংটা বুঝতে পেরে অপ্রস্তুত হয়ে পড়ল ফারজানা। ইস্তিরাজ তার মৃদু কম্পন অনুভব করে বাঁকা হেসে মৃদুস্বরে বিড়বিড়িয়ে বলল, শুধু একটিবার এই সম্পর্কের বৈধতার নামে ট্যাগ জুড়ে যাক, অতঃপর আমার জ্বরতপ্ত শরীরের উষ্ণতা আপনাকে প্রতিটা ক্ষণে ক্ষণে বুঝিয়ে দেব যন্ত্রণার নিরাময়ের জন্য আমার আপনাকে কতটা দরকার। ফারজানা শুনল না সেই ভয়ঙ্কর উক্তি, কেবল দায়বদ্ধতা থেকে ইস্তিরাজের শুশ্রূষায় ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যালোকের আগমন ঘটেছে ধরণীতে। হসপিটালের করিডোর সম্পূর্ণ ফাঁকা। বলা বাহুল্য এক প্রকার জোর করে আর্শিয়ান সবাইকে পাঠিয়েছে। সকলে বাধ্য হয়ে হসপিটাল ত্যাগ করে আপাতত বাসায় অবস্থান করছে। আইসিইউ থেকে প্রিমাকে প্রাইভেট কেবিনে শিফট করা হয়েছে। প্রিমা তখনও জ্ঞানহীন। স্বচ্ছ কাচের দরজার বাইরে থেকে প্রিমার শুকনো মুখশ্রী দেখে আর্শিয়ানের বুকে চিনচিনে ব্যথা অনুভূত হয়। অশ্রুসজল চোখজোড়া তৃষ্ণার্ত দৃষ্টিতে দেখতে থাকে প্রিমার রুগ্ন অবয়ব। তীব্র অপরাধবোধে জর্জিত আর্শিয়ান অস্ফুট স্বরে বলে ওঠে, মাফ করতে হবে না আমায়, কিন্তু আক্ষেপের বশে অভিমান নিয়ে এই একলা মানুষটাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমার আপনাদের ভীষণ দরকার। অনুমতি থাকা সত্ত্বেও ভেতরে যাওয়ার সাহস পায়নি আর্শিয়ান। কেবিনের বাইরে দাঁড়িয়ে থেকে নিজের অপরাধের স্বীকারোক্তি দিচ্ছিল। এর মাঝে আচমকা তার ফোনটা বেজে ওঠে। কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে তাজরিয়ান বলে ওঠে, শুধু দুবাই থেকে তোমার প্রিয় ফুটবল নিয়ে এসেছি ভাইয়া, জলদি প্লেগ্রাউন্ডে আসো। তাজরিয়ানের কথা আর্শিয়ানের ঠোঁটের কোণে একটা হিংস্র হাসি ফুটে উঠল। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, আমি আসা অবধি ঠিকঠাক মতো পাহারা দে। এবার যেন বাংলাদেশ থেকে গড়িয়ে দুবাই যেতে সক্ষম না হয়, সেদিকটা লক্ষ্য রাখিস। অপর পাশ থেকে তাজরিয়ান সম্মতি জ্ঞাপন করে কল রেখে
দিল। আরশিয়ান দেরি না করে বেরিয়ে পড়ল গন্তব্যের দিকে। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে নির্দিষ্ট একটা ঘরের দিকে এগিয়ে গেল আরশিয়ান। ঘরে প্রবেশ করতেই দেখল আরভিদকে অর্ধ উলঙ্গ করে আংটার সাহায্যে দেওয়ালের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। বেচারার শরীরে রয়েছে অসংখ্য মারের দাগ। বেশ ভালোই খাতির যত্ন করা হয়েছে তার। আরভিদ নিভু নিভু চোখে দেখছে আরশিয়ানকে। সেটা দেখে বাঁকা হেসে আরশিয়ান ট্রে নিয়ে আরভিদের দিকে এগিয়ে গিয়ে বলে, সাধারণত রক্তারক্তি খুব একটা পছন্দ নয় আমার, তবে তুই আমাকে যথেষ্ট কারণ দিয়েছিস এই পথটা বেছে নিতে। আরভিদ দুপাশে মাথা নাড়িয়ে বলে, মাফ করে দা। কথা শেষ হওয়ার পূর্বে একদম পাকস্থলী বরাবর 2 সেন্টিমিটারের পুরো একটা লম্বা টান দিল আরশিয়ান। ব্যথার চোটে আরভিদ চিল্লিয়ে উঠল। আরশিয়ান নিজের ইচ্ছা মতো পর পর কয়েকটা টান বসিয়ে আমুদো কণ্ঠে বলে, তোকে বারবিকিউয়ের রেসিপি ফলো করে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তবে দুর্ভাগ্যবশত তোর ঠিকানা 3.5 হাত মাটির নিচে নয়, বরং একটা ভয়ঙ্কর কুমিরের পেটে হবে। আমি টেনশনে আছি, বেচারা কুমির তোর মতো নোংরা প্রাণী আদৌ হজম করতে পারবে কিনা। যন্ত্রণায় তরপাতে থাকা আরভিদ পাগলের মতো জীবন ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু আরশিয়ানের মন গলেনি। তার ওপর যেন অশরীরী কোনো আত্মা ভর করেছে। এক পর্যায়ে আরভিদ আর সহ্য করতে না পেরে বলে, যা বলবেন তাই করব, আজীবন আপনার পালিত সার্ভেন্ট হয়ে থাকব, তবু আমায় ছেড়ে দিন। আরশিয়ান বাঁকা হেসে বলল, আমি গিরগিটিদের বিশ্বাস করি না, তবে যন্ত্রণা কমাতে চাইলে কয়েকটা প্রশ্নের উত্তর দে। আরভিদ প্রকৃস্থের মতো বলে, বলবো, সব বলবো। আরশিয়ান সন্দিহান গলায় প্রশ্ন করে, সেদিন বারে তোরা আমার সাথে কি করতে চেয়েছিলে? আরভিদ যন্ত্রণা গিলে ধীর কণ্ঠে বলে, আপনাকে কড়া ধাঁচের ড্রাগস দেওয়া হয়েছিল। আমাদের প্ল্যান ছিল আপনি নিয়ন্ত্রণ হারিয়ে স্লাটের সাথে অন্তরঙ্গ হলে সেটার ফুটেজ আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেব। এতে আপনার জনপ্রিয়তা কমে যাবে এবং ওয়াসিস লিমিটেডের মতো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিও ধুলোয় মিশে যাবে। কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। আরশিয়ান তীক্ষ্ণ কণ্ঠে শুধায়, সেই ছাদের ফুটেজটা কজনের কাছে আছে? আরভিদ মাথা নাড়িয়ে বলে, আমার ফ্রেন্ড সায়নের কাছে আছে শুধু। আরশিয়ান পুনরায় শোধায়, তোর বাপের এত সাকসেসের পেছনে কার হাত আছে? বর্তমানে কোন কোন জায়গায় কয়টা করে ড্রাগসের ফ্যাক্টরি আছে? আরভিদ কাতর কণ্ঠে বলে, ইটালির মোস্ট পপুলার মাফিয়া মেহরাব শিকদার আছেন। বর্তমানে ঢাকায় 9টা ফ্যাক্টরি আছে। সবগুলো ডিটেলস আমার ল্যাপটপে আছে। আরশিয়ান ছুরিটা আরভিদের চোখে বরাবর ধরে জিজ্ঞেস করে, ল্যাপটপের পাসওয়ার্ড? আরভিদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, CRR 1909255B3। তাজরিয়ান পাসওয়ার্ড নোট করে ফেলে। আরশিয়ান পুনরায় শুধায়, মিস্টার রওশন ওয়াসিস্ত এবং নাহার ওয়াসিস্তের যাবতীয় ভিডিও কোথায় আছে? আরভিদ ক্লান্ত কণ্ঠে বলে, ওগুলো বাবার পার্সোনাল সেক্রেটারির কাছে আছে। আরশিয়ান বাঁকা হেসে বলে, অতীতে ওয়াসিস্ট লিমিটেড ধ্বংস হয়েছিল, এবার ওয়াসিস্ট ফ্যামিলির পালা। বড্ড জ্বালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। এ পর্যায়ে তাদের একটু জামাইয়ের ক্ষমতা সম্পর্কে ধারণা দেওয়া উচিত। আরভিদের কাঁধে ওসব গেল না। সে কেবল যন্ত্রণায় ছটফট করছে। শরীরটা ক্রমশ রক্তশূন্য হয়ে পড়ছে তার। নিজের অবনতি টের পেয়ে কাতর কণ্ঠে আরভিদ বলল, এবার আমায় মুক্তি দিন প্লিজ, খুব যন্ত্রণা হচ্ছে আমার। আরশিয়ান বাঁকা হেসে খানিকটা দূরে গিয়ে বলল, কলেমা পড়ে নে, কারণ আমার আস্থানায় না, বরং পৃথিবী থেকে চিরতরে মুক্তি পেতে যাচ্ছিস তুই। আরভিদ গুঁগিয়ে উঠে ছটফট করতে শুরু করে, কিন্তু কেউ তোয়াক্কা করেনি। আরশিয়ান উঠে দাঁড়িয়ে একটা লম্বা রড হাতে নিয়ে সজোরে আঘাত করে আরভিদের মাথায়। এতে বেচারা হুঁশ হারিয়ে ফেলে। আরশিয়ান নাক মুখ কুঁচকে বলে, এত কষ্ট করতে হবে না, কেরোসিন এনে জ্বালিয়ে দে ওটাকে। আরশিয়ানের কণ্ঠে থাকা অবজ্ঞা তাজরিয়ানকে অবাক করল। সাধারণত আরশিয়ান কাউকে এতটা যন্ত্রণাদায়ক মৃত্যু দেয় না। কেসটা প্রিমা সংক্রান্ত বলেই কি এতটা হিংস্র হয়ে উঠেছে আরশিয়ান?
তাজরিয়ান প্রশ্নবিহীন আর্শিয়ানের বলা প্রতিটা পদক্ষেপ অনুসরণ করল। পুরো শরীরে কেরোসিন ছিটিয়ে একটা অগ্নিযুক্ত শলাকা ছুঁড়ে মারল আরভিদের দিকে। শরীরটা বার কয়েক ঝাঁকুনি দিয়ে পুরোটা স্থির হয়ে গেল। চামড়ার আস্তরণ ঝলসে আস্তে আস্তে মাংসপিণ্ড গলে কালচে ধারণ করে হাড্ডির সাথে মিশে যেতে লাগলো। লাশ পোড়ার উটকো গন্ধে কামরা ভরে উঠল। তাজরিয়ান চোখ মুখ কুঁচকে সরে আসলো। আর্শিয়ান ভীষণ শান্তি ভঙ্গিতে দুহাত পকেটে গুজে সেই দৃশ্য দেখে চলেছে। তাজরিয়ান ভীষণ রকম বিস্মিত হয়, অবাক কণ্ঠে শুধায়, ভাইয়া, তুমি ওকে এতটা নিষ্ঠুর মৃত্যু দিলে কেন? আর্শিয়ান শান্ত কণ্ঠে বলল, ওর জন্য আমার একান্ত ব্যক্তিগত মানুষটা বেঁচে থাকতেও মৃত্যুসম যন্ত্রণা অনুভব করছে, তাই ওকে ভয়ঙ্কর এক মৃত্যু দিয়ে সেটা উপলব্ধি করানোর চেষ্টা করলাম মাত্র। তাজরিয়ান বিস্মিত হয়। এতদিন কেবল নিজেকে পাগল ভাবত, আজ বুঝল আর্শিয়ানও সেই দলেরই অন্তর্ভুক্ত। সে ফাঁকা ঢোক গিলে আর কিছু জিজ্ঞেস করার পূর্বে আচানক আর্শিয়ানের ফোন বেজে উঠল। আর্শিয়ান সেটা রিসিভ করে কানে ধরতে অপর পাশ থেকে ইস্তিরাজ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, জলদি হসপিটালে আয় ভাই, তোর বউ। আর কিছু শোনার পূর্বে অপর পাশ থেকে বিকট শব্দ ভেসে আসলো। তৎক্ষণাৎ কলটাও ডিসকানেক্টেড হয়ে গেল। চলবে।